অনেকদিন পর দেখা হলো। প্রায় 3 বছর পরে দেখা। বলছি যে অনুকে বাড়িতে আসতে বলো একটু। জয়। হ্যাঁ, মেয়েটা হোস্টেলে থাকে, কি খায় কি করে কিছুই তো জানি না আমরা কেউ। ওকে একটু আসতে বল জয়। কেন, সমস্যা কোথায় তোমাদের? ওকে কি একটু শান্তিতে বাঁচতে দেবে না তোমরা? ওর প্রশান্তি তো কেড়ে নিয়েছো আজ থেকে 3 বছর আগেই। আমার বোনটা একটু ভালো আছে, তোমাদের সহ্য হচ্ছে না? শান্ত হও। তুমি রাগারাগি করছো কেন? একটু বোঝার চেষ্টা করো। তুমি চুপ থাকো, একদম এখানে কথা বলবে না। আর হ্যাঁ, কি বলছো? অনুকেই বাড়িতে আনতে? 3 বছর আগেই তো কোথায় ছিল? হ্যাঁ, তখন তো নিজেদের নাম যশ খ্যাতি সব ছিল। ছেলে মেয়েদের কথা কি একবার ভেবেছিলে? ভাবো নেই? তাহলে এখন ভাবতে হবে না, আমার বোন ভালো আছে। বলেই খাবার টেবিল ছেড়ে রুমে চলে যায়। তার পেছনে পেছনে মিমও চলল। রাগ করে খাবারটা না খেয়ে উঠে আসলে আমি খাবার এনে তোমাকে খাইয়ে দিই। প্লিজ, এখন আর খেতে ইচ্ছে করছে না, কথা বলো না, ভালো লাগছে না। আব্বু আম্মু তো ঠিকই বলেছে। অনুকে কতদিন হলো দেখি না। ওই শুধু একটু ফোনেই কথা হয়, আগের মতো আর আমার সাথে কথাও বলে না। একটু দেখো, বুঝিয়ে নিয়ে আসো না। ও আসবে না? আমার কথা বলে তো নিয়ে আসতে পারো। তো তুমি আসতে বলো না, আমাকে বলছো কেন? অফিসের সময় হয়ে গেছে, আসি। মিমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জয় চলে গেল। প্রতিদিনকার মতো আজকে মিমের কপালে আর চুমু খেলো না জয়। আপনি আজকে বাড়িতে আসেন, তারপর আর কথা বলবো না। তার ভাবনার মাঝে জয় কোথা থেকে উদয় হয়ে টুক করে কপালে চুমু খেয়ে আবার চলে গেল। মিম মুচকি একটা হাসি দিল। আপু, আপনি এত বই কেমনে পড়েন? আমার তো একটুও ভালো লাগে না বই পড়তে, বিরক্ত লাগে। পাঠ্য বই পড়তে ইচ্ছে করে না, আবার পড়বো গল্পের বই, উপন্যাস। উপন্যাস, বইয়ের গল্প পড়া, এগুলো একটা ইমোশন বলতে পারো আমার। পড়তে ভালো লাগে তাই পড়ি। পাঠ্য বই পড়তে ভালো লাগে না, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কিভাবে? আপু, সেই দুঃখের কথা আর বলবেন না। আমার উঠবি মানে যার সাথে আমার আগে রিলেশন ছিল, ওই বেটা নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। বিশ্বাস করেন আপু, আমাকে যে পড়াশোনা নিয়ে কি পেহারাই দিয়েছে তা বলার বাইরে। অ্যাডমিশনের আগে তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিল। আর কি বলেছিল জানেন? আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই তাহলে আমার সাথে ব্রেকআপ করবে। সেই ভয়েই তো এত দূর আসা। তাছাড়া পড়াশোনা আমার কাছে একটুও ভালো লাগে না। আমার সব ছোট্ট একটা সংসার হবে, বাচ্চা কাচ্চা সামলাবো, তাদের নিয়ে জীবন পার করে দেব, শেষ চিন্তা। ভাইয়া। হঠাৎ অনু আনমনে বলে উঠল, সবার কপালে তো ভালো হয় না। আপু, আপনাকে আমি একটা জায়গায় নিয়ে যাব, যেদিন ভার্সিটির ছুটি থাকবে সেদিন। আপনার জায়গাটা খুব পছন্দ হবে। বিশেষ করে উপন্যাস, গল্প প্রেমিক মানুষদের জন্য এই জায়গাটা বানানো হয়েছে। ও, আপু বাহানা করবেন না কিন্তু, যেতেই হবে। ঠিক আছে। তাদের কথার মাঝে অবনীর ফোনে ফোন আসলো। অনু এক নজর তাকিয়ে দেখলো অবনীর উঠবি ফোন করেছে। সাথে সাথে চোখটা সরিয়ে নিল। কিছু একটা মনে পড়তেই চোখ বন্ধ করে দিল। সেই সাথে চোখের কার্নিশ বেয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। যখন মন চাইবে তখন, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। তুই কবে বিয়ে করবি? এভাবে একা একা আর কতদিন যাবে? মা চলে গেছে আজ 1 বছর হলো। মায়ের কত শখ ছিল তোর বিয়েটা দেখে যাবে, তবুও তুই বিয়েটা করলি না। এখনো সেই জায়গায় পড়ে আছিস কেন? কারণ দোষটা তো তার ছিল না, দোষটা তো আমার ছিল। প্লিজ ভাই, বিয়েটা করে নে। দেখ, তোর সাথে যত বন্ধু বান্ধব আছে সবাই বিয়ে করে নিচ্ছে। রুবেল, রাহাত সবাই বিয়ে করে নিয়েছে। রনির তো বিয়ে ঠিক হয়ে আছে, কিছুদিন পর বিয়ে করে নেবে। রাহাতের বেবি হবে। আর তুই সেই তোর আসবে না? তার স্মৃতি নিয়ে কাটিয়ে দিতে পারবো। এভাবে একা একা থাকা যায় না। মা মরে গিয়েছে, ভালো হয়েছে। বলেই রূপা কান্না করতে লাগলো। আরিফ ভাই আসবে, তোমাকে নিয়ে যাবে। আর হ্যাঁ, তোমার ননদ ঐশী যেন আমার আশেপাশে না আসে। আমি নিজেকে খুব কষ্টে কন্ট্রোল করে রেখেছি। আমি চাই না আমার জন্য তোমার সংসারে সমস্যা হোক। আমি রাগের মাথায় কিছু করে ফেললে তখন যেন কিছু না হয়।
বলে ফাহিম চলে গেল। রূপা তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আজকে 2টা বছর হলো এই একই কথা বলে যাচ্ছে, তবুও শুনছে না। বাহিরে হঠাৎ কলিং বেল বেজে উঠতেই দরজা খুলে দেখলো আরিফ দাঁড়িয়ে আছে। আমার বাবু আর বাবুর আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আরিফ টুপ করে রূপার 8 মাসের ভরা পেটে ছোট্ট একটা চুমু খেলো, তারপর রুমের ভিতরে প্রবেশ করলো। আজকে শুক্রবার, ভার্সিটিতে ছুটির দিন, পরন্ত বিকেল। অনু জানালার সাইডে বেডের উপর বসে চা খাচ্ছে আর হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার উপন্যাস পড়ছে। আজকে তো ছুটি, চলো না যাই। কোথায় যাব? তোমাকে না বলেছিলাম আপু যেদিন ছুটি থাকবে সেদিন তোমাকে একটা জায়গা নিয়ে যাব, তো আজকে তোমাকে সেখানে নিয়ে যাব। থাক, অন্য একদিন যাওয়া যাবে। আপু তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে, এখন অন্য কথা বলছো। ওয়াদা ভঙ্গকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না। অবনীর কথার কাছে হারমিনা অগত্যা অনু তৈরি হওয়ার জন্য চলে গেল। দুজনে একসাথে বের হলো তাদের গন্তব্যে। নুফার কফি হাউস। হ্যাঁ, এটা কফি হাউস। এটা শুধুমাত্র উপন্যাস আর গল্প প্রেমিকদের কথা মাথায় ডেকোরেশন করা হয়েছে। চলো ভেতরে যাই। কফি হাউসের ভেতরে প্রবেশ করতেই অনুর মনে হলো সে যেন অন্য জগতে চলে আসছে। অন্যান্য কফি হাউসের মতো মোটেই এই কফি হাউস না। চেয়ার টেবিলের বদলে নিচে বসার ব্যবস্থা, খুব বেশি সিট নেই। বেশিরভাগ সিট একজন করে বসা যাবে, আর কিছু সিট আছে 2জন করে বসা যাবে, এর বেশি মানুষ বসা যাবে না। এখানে বসে মনে হবে অন্য এক জগতে চলে আসছে। সবাই নীরব হয়ে কফি খাচ্ছে আর বই পড়ছে। কফি হাউসটা ঘুরে ঘুরে দেখলো অনু। এক সাইডের বিশাল দেওয়ার জুড়ে শুধু গল্প আর উপন্যাসের বই, তার সাথে তো হলদে আর সাদা আলো মিশিয়ে অন্য এক পরিবেশ তৈরি হয়েছে। কফি হাউসটা আসলেই সুন্দর। আমাদের ঢাকায় এত সুন্দর কফি হাউস আছে কখনো জানা হয়নি। কফি হাউসটা মাত্র 2.5 বছর হলো হয়েছে আপু। সম্পূর্ণ ঢাকায় কয়েকটা কফি হাউস আছে এরকম, তো কেউ এটা অফিসিয়াল ভাবে প্রচার করেনি। যাদের ভালো লাগে তারা আসে, মানুষের মুখে মুখে যতটুকু প্রচার হয়েছে ততটুকুই। ওরা মানে? এই আইডিয়া সম্পূর্ণই ফাহিম ভাইয়ার। প্রথমে ভাইয়া রেস্টুরেন্ট দিয়েছিলেন, পরবর্তীতে এটা কফি হাউস যখন বড় হয়ে যায় তখন ওনার সাথে সাথে আরো 2 বন্ধু একসাথে এই বিজনেসে যোগ দেয়। কারণ ভাইয়া একা একা সবকিছু সামলাতে পারছিল না। এখন প্রায় সম্পূর্ণ ঢাকায় 10টা মতো এই কফি হাউস আছে। আগামী বছর নাকি ঢাকার বাইরে আরো কয়েকটা এরকম কফি হাউস ওপেন করবে। ফাহিম নামটা শুনে তার বুকের মধ্যে ছ্যাদ করে উঠল, তবুও নিজেকে বোঝালো হয়তো অন্য কেউ হতে পারে। একই নাম তো অনেকেরই থাকে। তাদের কথার মাঝে 2টো ছেলে তাদের দিকে এগিয়ে এলো। তুমি আজকে আসবে, আমাকে বলবে না? সারপ্রাইজ দিলাম। আমি যদি এখানে না থাকতাম তখন? না থাকলে না থাকতে। আপুকে সাথে করে নিয়ে এসেছি, আপুর সাথে আড্ডা দিতাম। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি। আপনাকে না বলেছি আমাকে ভাবি বলবেন না, ছোট বোনের মতো দেখবেন। আসলে কি বলবো বলেন, বন্ধুর বউ তো ভাবি ছাড়া কিছু মাথায় আসে না। এই যে আজকে আমাদের সাথে নতুন সদস্য এসেছে, এনাকে দেখতে পাচ্ছেন? ইনি হচ্ছেন আমার রুমমেট প্লাস বড় আপু অনু ইসলাম, সরি। আর আপু ও হচ্ছে রানী, আমার উঠবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো ভাইয়া ভালো আছি। আপু আমাদের ভাইয়া বলবেন না, আপনি তো অবনীর বড় আপু হন, সেক্ষেত্রে আমাদের নাম ধরে রাখতে পারেন। সেটা কেমন করে হয় ভাইয়া? আমি হয়তো আপনাদের সম্পর্কে বড় হতে পারি, কিন্তু বয়সও তো আমার থেকে বড়, তাই আপনি আমাকে নাম ধরেই ডাকতে পারেন, আমি কিছু মনে করব না। আমাকে ছোট বোনের মতো দেখেন তাহলেই হবে। অনুর কথা শুনে রনি আর রাহাত মুচকি হাসলো। আচ্ছা, ফাহিম ভাইয়া কোথায়? তাকে তো দেখছি না। ফাহিম আজকে ঢাকার ভিতরে যতগুলো কফি হাউস আছে আমাদের সবগুলোই দেখতে গেছে।
ভাইয়া একা একা সব কাজ করে আর তুমি বসে থাকো। তোমার উর্বি অনেক কাজ করে, বুঝছো? আজকে আমার দায়িত্ব এই কফি শপের। তাহলে থাকো তোমরা, আমি আসছি। ঠিক আছে। বলেই চলে গেল রাহাত। অবনী জিজ্ঞেস করলো, রাহাত ভাইয়া কোথায় গেল? রাহাত এখান থেকে মিরপুর 10-এ যাবে, তারপরে সেখানে আমাদের কফি হাউসে কিছু কাজ আছে, তারপর বাড়িতে চলে যাবে। এখনো কি বেশি কাজের চাপ দেওয়া হয় না? অন্ত প্রেগনেন্ট, তাই রাহাত সব সময় ওর সাথে থাকে, আর আমরা দুজন বাকি সব কাজ সামলাই। ও তাহলে তোমরা দুজন বসো, ওইটাই অর্ডার দিচ্ছ। না থাক, আপনি আমাকে বাইরে ঘুরিয়ে নিয়ে যাবেন না এখন। আপু তাহলে একা একা কিভাবে থাকবে? আপু খুব উপন্যাস প্রেমিক, আপুর একা একা থাকতে সমস্যা হবে না। না, আপনারা দুজন যান, ঘুরে আসেন, আমার কোনো সমস্যা হবে না। আমার সাথে 1 কাপ চা আর একটা উপন্যাস বই হলেই হয়ে যাবে। আর হ্যাঁ ভাইয়া, আমার জন্য কোনায় একটা বসার ব্যবস্থা করবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আপনাকে সব গুছিয়ে দিয়ে তারপর যাচ্ছি। সবকিছু গুছিয়ে দিয়ে রনি আর অবনী ঘুরতে চলে গেল, আর অনু চুপচাপ বসে উপন্যাস উপভোগ করতে লাগলো। অবনী, জানো অনু আপুকে আমার ফাহিমের জন্য পছন্দ হয়েছে। দুজনকে একসাথে খুব মানাবে, তাই না? ওই শালা তো একটা প্রেমও করবে না, ওরে দৌড়ে বেঁধে বিয়ে দিতে হবে। অনু আপু তো ডিভোর্সি। কি বললে? হ্যাঁ, অনু আপু ডিভোর্সি। কই, তুমি তো কখনো আমাকে বলনি। বলবে তো কি হয়েছে, আজকে বললাম। তবে এখানে অনু আপুর কোনো দোষ নেই জানো। আপুর হাজবেন্ড নাকি অনেক খারাপ ছিল, তাকে শারীরিক মানসিকভাবে অনেক অত্যাচার করেছে। আপু বর্তমানে 3য় বর্ষে পড়তো, কিন্তু এই ঝামেলার কারণে 1 বছর পড়াশোনা গ্যাপ গেছে। জানো কি মনে হয়, এসব ছেলেদের মেরে ফেলে দেওয়া উচিত। যাই হোক, আমার আশাটাও ভেঙে গেল। কেন ভেঙে যাবে? কেন? অনু আপুর ডিভোর্সি বলে? ফাহিমের ভালো ভালো মেয়ে চোখে পড়ে না, আর আপু তো ডিভোর্সি। তবে যদি ও পছন্দ করে তাহলে কারো আপত্তি নেই। ও। প্রায় 2 ঘন্টা পরে অবনী অনুকে ফোন দিয়ে বাহিরে আসতে বলল। সবকিছুর বিল মিটিয়ে বাহিরে এলো। অন্যদিকে অনু বের হয়ে যেতে আসতেই ফাহিম কফি শপের ভিতরে ঢুকলো। হঠাৎ করে ফাহিমের বুকের হৃদযন্ত্রের গতি বেড়ে গেল। মনে হলো আপন কেউ তার খুব কাছে দিয়ে চলে গেল। ফাহিম মনে মনে আওড়ালো, না না, এসব কি ভাবছি আমি? সে তো সুখে সংসার করছে, সেখানে কোথা থেকে আসবে? অনু বাহিরে আসতেই দেখলো রনি আর অবনী দাঁড়িয়ে আছে। কাছে এগিয়ে যেতেই রনি তাদের দুজনকে অটোতে উঠিয়ে দিল। কি রে, তুই কখন আসলি? মাত্রই আসলাম। আর একটু আগে আসলে তোকে একজনের সাথে পরিচয় করে দিতাম। কে? অবনীর রুমমেট। মেয়েটা এত মিষ্টি দেখতে, তোর জন্য পছন্দ করেছি। তুই তো আর কাউকে পছন্দ করিস না, কিন্তু সমস্যা একটাই, মেয়ে ডিভোর্সি। মেয়েটার হাজব্যান্ড নাকি খুব খারাপ ছিল, আমার খুব কষ্ট লাগলো। তোর কষ্ট লেগে কোনো কাজ নেই, তার জীবন সে গোছাবে, তোর এখানে কিছু যায় আসে না। তাদের কথার মাঝে একজন ওয়েটার এসে বলল, স্যার, আপনি ওই ম্যাডামের থেকে বিল নিতে নিষেধ করেছিলেন। ম্যাডাম জোর করে বিল দিয়ে গেছে, আমি নিতে চাইনি। আচ্ছা সমস্যা নেই, তুমি চাও। ওয়েটার চলে যেতেই রনি বলে উঠল, দেখেছি মেয়েটা কত ভালো, আর তার কপালটাই খারাপ। এখানে অন্য কোনো মেয়ে হলে বিল না দিয়ে চলে যেত। যা, কাজে মন দে, এতগুলো গুণগান গাইতে হবে না। রাতে বিছানায় পাশের জানালায় হেলান দিয়ে বসে থেকে আকাশের দিকে তাকিয়ে থেকে আনমনে ভাবছে। বারান্দা থেকে হাসির আওয়াজ আসছে, হয়তো অবনী তার প্রিয় পুরুষের সাথে কথা বলছে। ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেললো অনু। আজকে বিকেলে তার কেমন যেন একটা অনুভূতি হয়েছিল কফি হাউস থেকে বের হওয়ার সময়। এই অনুভূতির সাথে আজ থেকে প্রায় 3.5 বছর আগে পরিচিত হয়েছিল। সে এখন ডিভোর্সি, এসব ভাবনা তার মানায় না। ভাবতে ভাবতেই কান্নাগুলো দলা পাকিয়ে আসলো। সেই দিনের পরে কেটে গেছে 6 দিন। এই 6 দিন সবার ব্যস্ততম দিন কেটেছে। ক্লাস, প্রাইভেট, পড়ানো, নিজের পড়াশোনা সবকিছু নিয়ে দৌড়াদৌড়ি করতেই কখন যে 6টা দিন পার হয়ে গেল বুঝতেই পারল না। আজকে ছুটির দিন, অবনী নেই বলতে মূলত তার একান্ত পুরুষের সাথে ঘুরতে গেছে। কেমন যেন ভালো লাগছে না, তাই মনে হলো একটু বের হবে, একা একা একটু ঘোরাফেরা করবে। যেই ভাবে সেই কাজ। সাদামাটা ভাবে হাতে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ হাঁটার পরে মনে হলো একটু কফি হাউস থেকে
ঘুরে আসা যাক, মনটা একটু ফ্রেশ হবে। কফি হাউসে গিয়েই সেই দিনের সেখানেই বসে পড়ল। ফাহিমের শরীরটা আজকে খুব একটা বেশি ভালো লাগছে না, তাই ভাবলো আজকেও তো আর কফি হাউসে বসে থাকবে, তারপর বাড়িতে যাবে সন্ধ্যার পরে। কফি হাউসে আসতেই সেদিনের সেই একই রকম অনুভূতি হলো। সেরকম কিছু না ভেবে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। সন্ধ্যা হয়ে আসছে দেখে অনু উঠে চলে গেল বিল পেমেন্ট করতে। হোস্টেলে যেতে হবে তো তার। আমার কত টাকা বিল হয়েছে একটু দেখে বলেন তো। চিরপরিচিত কণ্ঠস্বর শুনে ফাহিম চেয়ার ঘুরে সামনে তাকাতেই দুজন দুজনকে দেখে স্ট্যাচু হয়ে গেল। দুজনের চোখে আলাদা অনুভূতি, একজনের চোখে হৃদয় ভাঙার অনুভূতি, আর একজনের চোখে অনেকদিন না দেখার অনুভূতি। অনু কোনো রকমের টাকাটা রেখেই কফি হাউস থেকে বের হয়ে যেতে নিলেই রনির সাথে দেখা। আর আপু যে, আপনি কখন আসলেন? আবার চলে যাচ্ছেন? এখানে আসবেন আমাকে বলবেন না আপু? আসলে ভাইয়া আমার একটু তাড়া আছে তো, অন্য একদিন সব বলবো, আজকে আসি ভাইয়া। বলি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বের হয়ে চলে গেল অনু। রনি আর মাথা না ঘামিয়ে ভিতরে চলে আসলো ফাহিমের কাছে। এসে দেখলো ফাহিম কেমন যেন স্ট্যাচু হয়ে আছে। কিরে, তোর আবার কি হলো? এভাবে বসে আছিস কেন? রনি হাত দিয়ে ফাহিমকে ধাক্কা দিল। ধাক্কা খেতেই ফাহিমের সম্বিত ফিরে এলো। টেবিলের উপর তাকিয়ে দেখলো একটা 500 টাকার নোট পড়ে আছে। কিরে, এভাবে হাবলার মতো বসে আছিস কেন? সেই কখন থেকে ডাকছি, প্রশ্ন করছি, কোনো উত্তর দিচ্ছিস না। কি এমন ভাবছিস? আর টেবিলের উপর 500 টাকা পড়ে আছে, কেউ কি বিল দিয়েছে? টাকাটা অনুর। তুই অনুর থেকে টাকা কেন নিলি? কোনোদিনও আর তোকে টাকা নিতে হবে? মানে তুই অনুকে চিনিস? একটু আগে বের হয়ে গেলে ওই মেয়েটার কথা বলছিস না? ফাহিম ওপর নিচ মাথা হারালো। আমার প্রশ্ন, তুই অনুকে কিভাবে চিনলি? আমি তো তোর সাথে অনুকে পরিচয় করে দেইনি। মানে? মনে আছে তোকে যে আমি গত সপ্তাহে একটা মেয়ের কথা বললাম, অবনীর রুমমেট, তোর জন্য পছন্দ করেছি, এই হচ্ছে অনু। হোয়াট? হ্যাঁ, এটাই সে মেয়ে। ফাহিম কি বলবে কিছু বলার ভাষা খুঁজে পেল না। চেয়ার থেকে উঠে দৌড়ে বাহিরে চলে গেল। কিরে, কই যাচ্ছিস? আসছি। অন্যদিকে অনু রিকশায় বসে অঝরে কাঁদছে বললে ভুল হবে। একাই অনবরত চোখ দিয়ে পানি পড়ছে। হাজার চেষ্টা করেও সে চোখের পানি আটকাতে পারছে না। চোখ বড় অদ্ভুত জিনিস, তাই না? নিজের হয়েও কাঁদে, অন্যজনের জন্য। চোখের সামনে ভেসে উঠছে সেই তিক্ত অতীত। কিরে, তোর আশিকের কি খবর? আর বলিস না, ওই বেটা গতকাল পড়াইতে আসে নাই। এভাবে আর কতদিন চলবে? তুই বলে দে নাম, মানে কথাটা, তাইলেই তো হয়ে যায়। কিভাবে বলবো বল? যেভাবে গম্ভীর হয়ে থাকে দেখলেই তো আমার ভয় করে। বলার পরে যদি ধমক টমক দেয়, যদি বাবা মায়ের কাছে বিচার দেয় তখন? আর তুই তো জানিসই আমার বাবা কেমন স্ট্যাটাস মেনটেন করে। আর যদি জানতে পারে আমি আমার টিউশন স্যারকে ভালোবাসি, তাহলে টিউশন থেকে তো বাদ দিবেই, তার সাথে সাথে তাকে অপমান করবে। এভাবে আর কতদিন চলবে? জানি না, দেখা যাক কি হয়। দেখতেই থাক, যখন দেখবি তোর সামনে যে পাখি ফুরুত করে উড়ে যাবে তখন বুঝবি কেমন লাগে। আচ্ছা থাক, গাড়ি চলে এসেছে, যেতে হবে। বাই। মিম আর অনু দুজনে বেস্ট ফ্রেন্ড। অনু তার বাবা মায়ের একমাত্র মেয়ে, অনেক বড় ঘরের মেয়ে সে, কিন্তু মিম সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। দুজন একই কলেজে পড়াশোনা করে। স্ট্যাটাস আলাদা হলেও দুজনের বন্ধুত্ব খুবই গাঢ়। যে কেউ বলবে এরা হয়তো দুই বোন। সব কথাই সবসময় শেয়ার করে দুজন দুজনের সাথে। বাকি কথা গল্পে জানতে পারবেন। অনু তাড়াতাড়ি গোসল করে খেয়ে নে, ফাহিম আসবে একটু পরে পড়াইতে। হ্যাঁ মা, খাইয়ে দাও তো, আজকে হাত দেখতে ইচ্ছে করছে না। নিজে হাত দিয়ে খেয়ে নে, আমার অনেক কাজ। প্লিজ 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 মা, একটু খাইয়ে দাও না। কিরে ফকির নিয়ে চিল্লাপাল্লা করতেছিস কেন? ভাইয়া এখন আমি ঝগড়া করার মুডে নেই, সর এখান থেকে যা। এত বড় ডেঙ্গি মেয়ে হয়েছে, বিয়ে দিলে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, আর এর এখনো খাইয়ে দিতে হবে? মা দেখো তোমার ছেলে আমার সাথে কেমন করছে, ভালোভাবে বলে দিচ্ছি, আমার সামনে থেকে যেতে বলো। আমার এখান থেকে সব ভালো লাগছে না। কি শুরু করলি জয়? তুই তোর কাজে যা, একটু পরে অনু টিচার আসবে, ওকে ডিস্টার্ব করিস না। মায়ের কথা শুনে অনু মুখ ভেঙচি কাটলো জয়কে। স্যার আপনি 2 দিন আসলেন না কেন? অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি। পড়া যা দিয়েছি
সব কমপ্লিট করেছো? ফাহিমের গম্ভীর কণ্ঠস্বর শুনে অনু আর কিছু বলার সাহস পেল না। জি জি স্যার। কোথাও প্রবলেম হলে বলো, সমাধান করে দিচ্ছি। না স্যার, আপাতত কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে নতুন পড়া শুরু করো। এভাবেই দিনকাল ভালোই চলছিল। ফাহিম অনুকে নিয়ম করে পড়াতে আসতো, অনুও পড়তো। হাসি ঠাট্টা মজা খুনসুটির মাঝে অনেকদিন পেরিয়ে যায়। কিরে, তোকে দেখি কিছুদিন হলো আনমনে কিছু ভাবিস? না, তেমন কিছু না। আমাকে বল। ভাবছি আর মেসে থাকবো না। বড় আপুর বিয়ের কথা চলছে বললে ভুল হবে, শুধু তারিখটা ঠিক হওয়া বাকি আছে। তাই ভাবছি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসবো। বাবা নেই, মা আর কতদিন এইভাবে একা একা থাকবে। আরে একটা টিউশনি বেশি করব, সমস্যা কি? কষ্ট তো পরিবারের জন্যই করব। ঢাকা শহরে একটা বাসানে থাকা অনেক খরচের ব্যাপার। যদি দেখ সাহস হয় তাহলে থাকতে পারিস। আন্টি একা একা গ্রামের বাড়িতে আর কতদিন থাকবে? আপু তো হোস্টেলে থাকে। রাহাতের সাথে ফাহিম আসল কথাই শেয়ার করেনি। সে চায় না তার অনুভূতির কথা অন্য কেউ জানুক। তোমার 4 দিন ছুটি। কেন স্যার? আমার বোনের বিয়ে, তাই গ্রামের বাড়িতে যাব। আমাকে দাওয়াত দিলেন না স্যার? চলে এসো। স্যার, এই বইটার 174 নাম্বার পেজে আমার একটু সমস্যা আছে। আজকে তো একটু বুঝিয়ে দিতে পারবেন? সময় না হলে একটু বুঝিয়ে দিতেন। এখনই বের করে বুঝিয়ে দিচ্ছি। না না স্যার, বুঝিয়ে দিতে হবে না এখন, পরে বুঝিয়ে দিয়েন, আমার কোনো সমস্যা নেই। ফাহিম আর কোনো কথা না বাড়িয়ে চলে যাওয়ার জন্য বের হতেই ড্রয়িং রুম থেকে আকাশ চৌধুরী ডাক দিল। তোমার বেতনটা নিয়ে যাও। জি। অনু পড়াশোনা কেমন করে? যে স্যার, আলহামদুলিল্লাহ ভালোই পড়াশোনা করে। ব্যাপারটা যেন পড়াশোনার মধ্যেই থাকে, এর বাইরে যেন না যায়। জি স্যার, কি বললেন বুঝতে পারলাম না। তুমি এখন আসতে পারো। ফাহিম আকাশ চৌধুরীর কথার মানে কি বুঝেছে, কিন্তু না বোঝার ভান করে বের হয়ে গেল। আকাশ চৌধুরীকে তার কোনো কালই পছন্দ না। মানুষের টাকা পয়সা থাকলেই তার মন বড়, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। দেখবেন টাকা পয়সা যাদের আছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই অহংকার দিয়ে ভর্তি। আপা আপা, আপনার কনের জায়গায় চলে আসছি। রিক্সাওয়ালার কথাই অনুর সম্বিত ফিরল। সে বলল, এই নেন মামা আপনার ভাড়া। অনু রুমে আসতেই দেখতে পেল অবনী বসে আছে। আপু তুমি এসেছো? তুমি নাকি আজকে কফি শপে গেছিলে? রনি আমাকে ফোন করে বলল। হয়তো জানতাম তোমার খুব পছন্দ হবে, তোমাকে ওদের জন্য আর একটা বেঞ্চ নিয়ে যাব। অবনী, পরে কথা বলি, বাইরে অনেকক্ষণ ছিলাম তো, ভালো লাগছে না, ফ্রেশ হব। দেখেছো আপু, আমিও না কত পাগল। তুমি বাইরে থেকে এসেছো, তোমার সাথে আমি কথা জুড়ে দিয়েছি। যাও ফ্রেশ হয়ে এসো, আজকে খাবারটা আমি রান্না করছি। ও। অনু কিছু না বলে সরাসরি ওয়াশরুমে চলে গেল। ঝর্ণা ছেড়ে ঝর্ণার নিচে চুপচাপ বসে রইল। স্যার, 174 নাম্বার পৃষ্ঠা দেখেছিলেন? পড়াশোনায় মনোযোগ দাও, সামনে অনেক সময় পড়ে আছে। আমাকে তো আনসার দিলেন না। এই তোমার বয়স কত? এই সময় যেটাকে ভালোবাসা মনে হয় সেটা একটা মোহ। থাপড়িয়ে গাল লাল করে দিব। বেশি বাড়াবাড়ি করলে পড়াতে আসবো না। আর এমনি তো আমার এখানে পড়ানোর ইচ্ছা নেই। তোমার বাবার যে ব্যবহার। চুপচাপ পড়ো। এভাবেই চলতে লাগলো সবকিছু। অনু যখন পরীক্ষা দিবে এইচএসসি, তখন ফাহিমের 3য় বর্ষের ফাইনাল পরীক্ষারও সময় এসেছে। পরীক্ষার জন্য শুভকামনা রইল। এটা তোমার গিফট। আমার তো গিফট লাগবে না, আমি তো শুধু আপনাকেই চাই, আপনি আমার বড় গিফট। অনুর কথা শুনে ফাহিম খুব কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করলো, কারণ সে চাচ্ছে না কোনো একটা অঘটন ঘটে যাক, অনুকে বকা দিক। সে চাইছে না অনুর মন খারাপ হোক তার পরীক্ষা সামনে তোমার পরীক্ষা, আশা করি পরীক্ষা তোমার ভালো হবে। আল্লাহ হাফেজ। ফাহিম উঠে চলে গেল। ফাহিম আর তাকে পড়াতে আসবে না ভাবতেই অনুর বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। দেখতে দেখতে অনুর সবগুলো পরীক্ষা শেষ। কিছুদিন রেস্ট নেবে, তারপর থেকে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু হবে। আমারও আমাদের বাড়িতে এসেছিল কেন? এমনি নাকি ঘুরতে এসেছিল? বল, তোর নাকি স্টুডেন্ট? জানিস মেয়েটা ভারী মিষ্টি, কি সুন্দর করে কথা বলে। এরকম মিষ্টি একটা মেয়ে তোর জন্য বউ করে আনবো। পরের বার থেকে ওকে আসতে নিষেধ করে দেবে, ও যেন আমাদের বাড়িতে না আসে। বলেই রুমে চলে গেল ফাহিম।
শাইলা খান ছেলের ভাবগতি কিছু বুঝতে পারল না। কোথায় গিয়েছিলে? বাবার প্রশ্ন শুনে অনুর বুকের ভিতরে ধুপ করে উঠল। তার বাবা কি কিছু জেনে গেল? আসলে বাবা একটু ঘুরতে গিয়েছিলাম বাহিরে। আমাকে মিথ্যা বলো, তুমি ছোট লোকের বাড়িতে কেন গিয়েছিলে? ওর সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই। কোন সম্পর্কের ভিত্তিতে গিয়েছিলে? বাবা কাকে তুমি ছোট লোক বলছো? মেয়েটা তোমার কারণে বিগড়ে গিয়েছে, বাবার মুখে মুখে তর্ক করে। ওকে সাবধান হতে বলো। তুমি ঠিক কি বোঝাতে চাইছো বাবা? তুমি অনেক বড় হয়ে গেছো। আর কোনো কথা না বলে আকাশ চৌধুরী নিজের রুমে চলে গেল। মিলি চৌধুরী কিছুই বুঝলো না। শাড়িটা পরিনে তো। কিসের জন্য শাড়ি? এখন আমার শাড়ি পরতে ইচ্ছে করছে না মা। বেশি প্রশ্ন না করে শাড়ি পরো। না আমি শাড়ি পরতে পারবো না, আমার ভালো লাগছে না। সরো তো এখান থেকে, যেখানে ঘুরতে যাবার তোমরা যাও, আমি যাব না। তোমাকে আমি শাড়ি পরতে বলেছি অনু, শাড়িটা পরে নাও। আমি যেন একটু পরে রুমে এসে দেখতে পারি তুমি শাড়ি পরেছ। তার মা কোনো কথা শুনলো না দেখে অগত্যা তাকে শাড়ি পরতে হলো। একটু পরেই মিলি চৌধুরী তাকে নিয়ে ড্রয়িং রুমের একটা সোফায় বসিয়ে দিল। হঠাৎ এক ভদ্রমহিলা বলে উঠল, বাহ বাহ, মেয়ে তো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে আকাশ সাহেব। কি বলো নিশানের বাবা? হ্যাঁ আকাশ সাহেব, আপনার মেয়ে তো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে। নিশান কি বলো, আজকেই তাহলে আংটিটা পরিয়ে রাখি? না বাবা, আমার কোনো আপত্তি নেই। এতক্ষণ নিশানের চাহনি দেখে অনুর কেমন যেন ফিল হচ্ছিল। মনে হচ্ছিল তাকে মনে হয় কেউ ধর্ষণ করছে। ধর্ষণ যে শুধু শারীরিকভাবে করা যায় এমনটা না, ধর্ষণ চোখ দিয়েও করা যায়। সেই সাথে সবার কথাবার্তা শুনে অনুর মাথা ঘুরে উঠল। কি হচ্ছে? তার বিয়ে, আংটি পরিয়ে রেখে যাবে, তাকে কেউ জানানোর প্রয়োজন মনে করলো না। সবকিছু ভাবতেই তার শরীর কেমন যেন অবশ হয়ে আসছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার হাতে কারোর শীতল স্পর্শ পেয়ে চমকে সামনে তাকালো। দেখলো নিশান তাকে আংটি পরিয়ে দিচ্ছে। আংটি পরিয়ে দেওয়ার পর তার হাতটা কেমন করে যেন স্পর্শ করছে। আর আমরা মেয়েরা সেই স্পর্শকে ব্যাকটাচ বলে থাকি। অনু এক ঝাটকায় হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। আমি রুমে যাব। ওকে রুমে নিয়ে যান বিয়ান, মেয়েটা মনে হয় লজ্জা পাচ্ছে। আরিফা জাহানের কথা শুনে মিলি চৌধুরী তাকে রুমে নিয়ে গেল। বেশ কিছু সময় পরে তারা সকলে যখন বাড়ি চলে গেল, তাদের বিদায় দেওয়ার জন্য মিলি চৌধুরী অনুকে অনেকবার ডাকলো ঘর থেকে বের হওয়ার জন্য, কিন্তু সে দরজা বন্ধ করে বসে রইল। আকাশ চৌধুরী রেগে গেলেও কিছু বলল না মানুষের সামনে। তারা বাড়ি থেকে বের হয়ে যেতেই আকাশ চৌধুরী অনু রুমে এসে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। অনু দরজা খুলে দিতেই আকাশ চৌধুরী ঠাস করে তার গালে চড় লাগিয়ে দিল। এই মেয়ে, ওরা চলে গেলে তোকে কতবার ডাকা হলো, তুই গেলি না কেন? বেশি বার বেড়ে গেছো তাই না? বাবা ভদ্রভাবে কথা বলো, আর তুমি ওর গায়ে হাত তুলছো কেন? তুমি চুপ থাকো। আমি এই বিয়ে করব না বাবা, ওই ছেলেটাকে আমার পছন্দ হয়নি। তাহলে তোমার কাকে পছন্দ? ওই ছোট লোকের বাচ্চাকে যে 2 টাকার জন্য হাত পাতে? কাকে তুমি ছোট লোক বলছো? আমি তাকে ভালোবাসি, সে পরিশ্রম করে টাকা ইনকাম করে, এই টাকার হক আছে তার আছে। আমি আগেই সব বুঝতে পেরেছিলাম, সেই কারণে নিশানের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। আমি এই বিয়ে করব না, করব না, করব না। তুই করবি না, তোর 14 গোষ্ঠী করবে বলে অনুকে আরো একটা চড় মারলো। কি করছো কি তুমি? ও ছোট মানুষ, ভুল একটা করে ফেলেছে, তাই বলে এভাবে মারবে? মিলি চৌধুরী এমন কথা শুনে আকাশ চৌধুরী নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে মিলি চৌধুরীকে চড় বসিয়ে দিল। তার এমন কাণ্ডে সকলেই হতবাক। ওর বিয়ে নিশানের সাথেই হবে। আমি এই বিয়ে করব না, করব না, করব না। আমার বোন যখন বলেছে এই বিয়েও করবে না, তাহলে তুমি কিছুতে জোর করে ওকে বিয়ে দিতে পারবে না আমি থাকতে। কামাই করার মুরুদ নেই, বাপের টাকায় বসে আরামাইশ করে খাওয়া দাওয়া করছো, আবার বড় বড় লেকচার দাও। বিলাসবহুল জীবনযাপন করছো আমার টাকায়, আবার আমাকেই হুমকি দাও। বলেই আকাশ চৌধুরী চলে গেল। অন্যদিকে কান্না করতে করতে বিছানায় বসে পড়ল। মিলি চৌধুরীও রুম থেকে বেরিয়ে গেল। মরে গেলেও করব না। ভাইয়া তুই বাবাকে বোঝা না, এই বিয়েটা আমি করতে পারবো না। আমি ফাহিমকে খুব ভালোবাসি ভাইয়া, ওকে ছাড়া আমি মরে যাব। তোর ভাই থাকি তোর কোনো চিন্তা নেই, বিশ্বাস কর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এখন কান্না থামা। জয়ের কথায় অনু কান্না দিয়ে থামিয়ে দিল। জয়, কিসের জন্য ডেকেছিলে? কি এমন জরুরি কথা? দেখেন ভাইয়া, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আমার বোনকে বাড়ি থেকে এগিয়ে যাওয়ার জন্য ছেলে দেখা হয়েছে।
কিন্তু আমার বোন আপনাকে ভালোবাসে। আমি ভাই হিসেবে চাইবো যেন আমার বোন কোনো কষ্ট না পায়। জয়ের কথা শুনে ফাহিমের বুকের ভিতর ধুপ করে উঠল। অনুর বিয়ে ঠিক হয়ে গেছে কিভাবে? ফাহিম নিজেকে শান্ত করে বলল, বিয়ে ঠিক হয়েছে ভালো কথা, তোমার বোনকে বিয়ে করে নিতে বলো। আর তোমার বাবা এটা কখনোই মানবে না। আমার বাবা মানলো কি না মানলো সেটা আমি জানি না, আমি শুধু জানি আপনি আমার বোনকে বিয়ে করবেন যে কোনো মূল্যে। দেখো, ভালো করে ভেবে দেখো সব কিছু। আমি পরিবারের রহমতে বিয়ে করতে পারবো না। তোমার বোন ছোট মানুষ, কিছুদিন পরেই তার অনুভূতিগুলো ফিটে হয়ে যাবে। তোমাদের মতো ভালো লাইফস্টাইল তোমার বোনকে আমি দিতে পারবো না। আমার কাছে উঁচু নিচু বড় কথা নয়, আপনি শুধু আমাকে এতটুকুই বলেন, আপনি কি আমার বোনকে ভালোবাসেন? ভালোবাসি কি না জানি না, তবে হয়তো অনুভূতি আছে। তাহলে আমাকে কথা দিন আমার বোনকে বিয়ে করবেন। কথা দিলাম। ভাইয়া, বাবা এগুলো কি বলছে? আমার নাকি আগামীকালই বিয়ে। ভাইয়া, আমি মরে যাব। বুড়ি কান্না করে না, তোর ভাই আছে না, আমি ফাহিমের সাথে কথা বলেছি। ফাহিম ভাই তোকে বিয়ে করতে রাজি হয়েছে। কালকে পার্লার থেকে আসার সময় আমি তোকে পালাতে সাহায্য করব। সব কিছু নিয়ে রেডি হয়ে থাকিস। অনু উপর নিস মাথা নাড়ালো। আম্মা, দেখো তো কে এসেছে। কখন থেকে কলিং বেল বাজাচ্ছে। আমি ওয়াশরুমে। শাইলা খান দরজা খুলে দিতেই সামনে অনুকে বধূ রূপে দেখে সে অবাক। তুমি এখানে এই সময় তাও বউ সাজে? আন্টি, স্যার কোথায়? মা, কে এসেছে? বলি সামনে তাকাতেই দেখলো অনু দাঁড়িয়ে আছে বধূ বেশে। এভাবে বসে যে কেন দাঁড়িয়ে আছো? কোথা থেকে এসেছো? আমাকে বিয়ে করবে? বাট তোমার মাথা ঠিক আছে? আর ইউ ম্যাড? যাও, বাড়িতে যাও। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। প্লিজ আমাকে বিয়ে করে নিন। আমাকে বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিবেন। তা না হলে? এভাবে বললেই বিয়ে করা যায় না। আপনি আমার ভাইয়াকে কথা দিয়েছেন যে আপনি আমাকে বিয়ে করবেন, তাহলে কেন কথা রাখছেন না? এমন সময় সেখানে উপস্থিত হলো আকাশ চৌধুরী। আমি জানতাম এই ছোট লোকের বাচ্চার বাড়িতে এসেছিস, চল আমার সাথে। আর কিছুক্ষণ পর বরযাত্রী চলে আসবে। বাবা প্লিজ, আমি ওকে ছাড়া মরে যাব। বাবা প্লিজ, বাবা। তুই আমার সাথে যাবি না মানে? এখনই যাবি? অনু দৌড়ে গিয়ে ফাহিমকে ঝাপটে ধরলো। প্লিজ ফাহিম, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরে যাব প্লিজ। চিৎকার করে আকুতি ভরা কণ্ঠে কাঁদতে লাগলো। তোর এত বড় স্পর্ধা, আমার সামনে অন্য ছেলেকে জড়িয়ে ধরে থাকিস, আর তুই আমার মেয়েকে ভালোবাসার জালে ফাঁসিয়েছিস। মুখ সামলে কথা বলবেন। আমি আপনার মেয়েকে ফাঁসাইনি। আপনার মেয়ে নিজ থেকে আমার কাছে এসেছে। না আমি তাকে এখানে আসতে বলেছি। আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন। আকাশ চৌধুরী অনুর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। অন্যদিকে অনু ফাহিমের পা ধরে চিৎকার করে কান্না করছে। এই যেন হৃদয় বিদারক এক বিচ্ছেদ। ফাহিম সেভাবেই শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। একসময় অনুকে টানতে টানতে নিয়ে আকাশ চৌধুরী বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়িতে নিয়ে এসে অনুকে তার ঘরে আটকে রাখলো। জয় হাজার চেষ্টা করেও কিছুই করতে পারেনি। তার বোনের জন্য সেদিন সে ছিল অসহায়। অবশেষে তাকে বিয়ে দেওয়া হয় বড় ঘরের ছেলে নিশানের সাথে। এখানে জিতে যায় একটা পরিবারের জেদ, সেই সাথে শেষ হয়ে যায় একটা মেয়ের জীবনের সকল খুশি সুখ সব কিছু। হেরে যায় একটা মেয়ের ভালোবাসা। আপু, আপু, সেই কখন থেকে তুমি গোসল করছো? ঠান্ডা লেগে জ্বর আসবে তো। আপু বের হও। অবনীর ডাকে অনু আশ্রম থেকে বের হয়ে আসলো। দেখেই মনে হচ্ছে সে কিছুই করেনি, শুধুমাত্র যে ড্রেস চেঞ্জ করে এসেছে সেটা বোঝাই যাচ্ছে। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। চুলের পানিতে পিঠ থেকে কোমরের সম্পূর্ণ অংশ ভিজে গেছে জামার। একে আপু তুমি এভাবে বের হয়েছে কেন? ঠান্ডা লাগবে তো। যাও ভালো করে চুলগুলো মুছে এসো। খাবার বাড়ছি, খাবার খাবে? আপু তোমার কি হয়েছে বলো তো? কখন থেকে দেখছি এভাবে আনমনা হয়ে আছো, কি হয়েছে? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তোমাকে দেখেও যেন কেমন লাগছে। কই না তো, কিছুই হয়নি। আমার না খেতে ইচ্ছে করছে না। তুমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমাকে ঘুমিয়ে পড়বো, ভালো লাগছে না। আপু মাথাটা ভালো করে মুছে নিও।
অনু নিজের বেড সাইডের টেবিলে নিজের ড্রয়ারে রাখা ঘুমের ওষুধ থেকে 2টো ওষুধ খেয়ে নিল। তারপর সেভাবেই বিছানায় গা এলিয়ে দিল। তার একটু শান্তির ঘুম প্রয়োজন, একটু শান্তি প্রয়োজন। শুধু আজকে না, বিগত 3 বছর ধরেই সে ঘুমের ওষুধ খায়। অতিরিক্ত ডিপ্রেশন, রাতে ঘুম না হওয়া, বিভিন্ন কারণে জয় তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। প্রতি রাতে একটা করে ঘুমের ওষুধ দিয়েছে। সেই থেকে প্রতিদিন সে ঘুমের ওষুধ খাওয়া হয়। বউ তার ঠিকমতো ঘুম হয় না রাতে। আজকে একটু তার শান্তিতে ঘুম প্রয়োজন, তাই 2টো ঘুমের ওষুধ একসাথে খেয়ে নিয়েছে। অন্যদিকে ফাহিম তার নিজের ফ্ল্যাটে প্রবেশ করলো। ফ্ল্যাটটা দেখতে খুবই সুন্দর। সে নিজের হাতে সাজিয়েছে নিজের মতো করে। ফ্ল্যাটটা কিনেছে খুব বেশি দিন হয়নি, হয়তো 2-3 মাস হলো। তার মা মারা যাওয়ার 1 বছর পরে এই ফ্ল্যাটটা কিনেছে। চারিদিকে চোখ বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। এত কিছু থেকে কেউ কিছু জানা নেই, কেমন যেন সব ফাঁকা ফাঁকা। হঠাৎ করে আজকে তার মনে হচ্ছে, কেন আগে তো কখনো এমন হয়নি। মনে হচ্ছে তার জীবনে তাকে খুব প্রয়োজন, খুব করে প্রয়োজন। সব কিছু কেমন যেন অগোছালো, তার জীবনটাকে গোছানো প্রয়োজন। ভাবতে ভাবতেই বিছানায় গায়ে দিয়ে দিল। আজকে আর খেতে ইচ্ছে করছে না, শরীরটা খুব ক্লান্ত, সেই সাথে মনটাও। খাবার গরম করতে ইচ্ছে করছে না। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করতেই আজ থেকে প্রায় 3.5 বছর আগে স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। সেদিন অনুকে নিয়ে যাওয়ার পর ফাহিম সম্পূর্ণ একটা রাত দরজা বন্ধ করেছিল। মা আমার ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না, তুমি খেয়ে নাও। এরকম করলে কি হবে? খেয়ে বাবা, কি হয়েছে মাকে বলবি না? মা তোমার কোলে একটু মাথা রাখি। কিছু বলার সুযোগ না দিয়েই ফাহিম তার মায়ের কোলে মাথা রাখলো। মেয়েটাকে ভালোবাসিস? মা আমি আমার অনুভূতির কথা কাউকে বোঝাতে পারছি না, আমার কষ্ট কাউকে বোঝাতে পারছি না। মা আমার বুকটা মনে হয় কেউ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। মনে হচ্ছে আমার থেকে কেউ কিছু ছিনিয়ে নিয়েছে। শখের জিনিস মা, আমার এমন লাগছে কেন? মনে হচ্ছে দম বন্ধ হয়ে আমি মারা যাব। ও মা, আমি আমার অনুভূতিটা কাউকে বোঝাতে পারি না কেন, কাউকে বলতে পারি না কেন? কাউকে ভালোবাসলে সেটা বলতে হয়, নিজের ভালোবাসাকে আগলে রাখতে হয়। মেয়েটা বিয়ের আসর থেকে তোর কাছে ছুটে এসেছিল, তুই তাকে ফিরিয়ে দিলি। তুই চাইলেই ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে পারতি। সময় এখন খারাপ হচ্ছে, পরবর্তীতে ভালো সময় আসবে, কিন্তু ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আর কখনো ফিরে আসবে না। মা আমি তার যোগ্য হওয়ার জন্য চেষ্টা করেছিলাম। ওর বাবা কখনোই আমাকে মেনে নিত না। ওর বাবার অহংকার, স্ট্যাটাস, এই সব কিছু কি বড় করে দেখে মা আমি কেন নিজেকে ওর মতো করে তৈরি করতে পারলাম না? তারা আমাকে আরেকটু সময় দিল না কেন মা? মা আমার না খুব কষ্ট হচ্ছে, কোথায় শান্তি পাবো একটু বলবে? মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব। এইভাবে ধুকে ধুকে মরার থেকে একেবারে মরে গেলে মনে হয় বেঁচে যেতাম মা। আমি শুধু এতটুকুই চাই, ও জীবনে সুখী হোক, খুব সুখী হোক। আমি ওর ভালোবাসাকে মূল্য দিতে পারিনি। আমার মতো এই অধমকে ভালোবেসে ও যে কষ্ট পেয়েছে, তার থেকে যেন দ্বিগুণ সুখ পায়, আমাকে যেন ভুলে যায়। শায়লা খান আঁচলে মুখ বুঝে কান্না করতে লাগলো। ফাহিম বরাবরই অন্তর্মুখী স্বভাবের, সহজে কারোর সাথে মিশতে পারে না। মাই তার একমাত্র সঙ্গী, কিন্তু তার ছেলের এত কষ্ট দেখে আজ নিজেকে মা হিসেবে অসহায় মনে হচ্ছে। শায়লা খাতুন বরাবরই অসুস্থ ছিলেন। তার ঠিক 1 বছর পরেই শায়লা খাতুন চলে গেলেন না ফেরার দেশে। আর সেই থেকে নিঃসঙ্গ জীবন শুরু হলো ফাহিমের। নতুন এক ভোর, নতুন এক সকাল। রাতে চাঁদের আলো শেষে সকালবেলা সূর্যি মামার কিরণে সমস্ত ধরনই আলোকিত হয়েছে। সূর্যি মামা মনে হয় আজ একটু বেশি রেগে আছে। এত সকালেই তার কিরণের কারণে উত্তপ্ত পৃথিবী। সেই কিরণ প্রবেশ করলো ফাহিমের রুমের কাছের জানালা দিয়ে তার মুখের উপর। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। আড়মোড়া ভেঙে উঠে বসতেই আগে ফোনটা হাতে নিল। দেখলো কয়টা বাজে। মোবাইলে দেখাচ্ছে 8:30 বাজে। ধীরে সুস্থে নিজের আলসেমিগুলো বিছানায় রেখে উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বের হতেই গতকালকের কথা মনে পড়ল ফাহিমের। ফোন লাগালো অবনীর ফোনে। গতকাল রনির থেকে অবনী নাম্বার দিয়েছে। ফোন দিয়ে অবনীকে 10টার মধ্যে কফি হাউসে আসতে বলল। ব্রেকফাস্ট করে 9টার দিকে কফি হাউসের উদ্দেশ্যে বের হয়ে গেল। কফি হাউসে ঢুকতেই মন মেজাজ খারাপ হয়ে গেল। এমনিতেই মন মেজাজ ভালো না, তার উপরে এই মেয়েটা এখানে এসে বসে আছে সকাল সকাল। ফাহিম এসেছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কতবার বলবো তোমাকে আমি তোমার বড় আমাকে ভাইয়া বলে ডাকবে, আমি আপনি করে ডাকবে। তুমি আমার কোন জন্মের ভাই লাগো? তুমি তো আমার
মলি ফাহিমের গায়ে ঢলে পড়তে চাইল। ফাহিমের ঝটকায় তার সাইড থেকে সরে এলো। বেচারি পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিল। আসলে আমার একটু দরকার ছিল টিএসসির ওই দিকে, তো ভাবি আমাকে একা একা যেতে নিষেধ করেছে, আপনাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। আমার এখন অনেক কাজ, আমি যেতে পারবো না। তাই আপনি আপনার কোনো বান্ধবীকে নিয়ে চলে যান, যদি একা খুব বেশি অসুবিধা হয়। প্লিজ একটু চলো না। বলেছি না, বের হন এখান থেকে। আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। নাও লিভ। ফাহিমের রাগান্বিত চেহারা দেখে ঐশী আর কিছু বলার সাহস পেল না। সে চুপচাপ করে সেখান থেকে বের হয়ে গেল। কি রে, এই মেয়েরা সকাল সকাল এখানে কি করছে? আজ তো একটা গায়ে পড়া টাইপের মেয়ে, এ দেখলেই আমার রাগ ওঠে। কথা বলিস না তো। সরি, এখান থেকে এমনিতেই মন মেজাজ খারাপ, তারপর এই মেয়ে সকাল সকালে এসে মন মেজাজ আরো খারাপ করে দিল। আজকের দিনটাই মনে হয় কুফা যাবে আমার। আরে রেগে যাচ্ছিস কেন? কত চলে গেছে। তুই নাকি আপনি কি আসতে বলেছিস? কেন? অবনী আসুক, তারপরে দেখতে পাবি কিসের জন্য আসতে বলেছি। এখন যা কাজ কর। বেচারা রনি আর বেশি ঘাটালো না। গতকাল থেকেই দেখছে ফাহিমের মন মেজাজ খারাপ, তাই সে নিজের কাজে চলে গেল। ভাইয়া আসবো? হ্যাঁ, ভেতরে এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। অবনী দেখলো রনিও ফাহিমের সাথে বসে আছে রুমে। রুম বললে ভুল হবে, এটা তাদের ছোটখাটো একটা অফিস রুম। অবনীকে রনির পাশে বসলো। জি ভাইয়া বলেন, কি বলবেন? কি কারণে এত জরুরি ভাবে ডাকলেন? অনুকে তুমি কতদিন ধরে চেনো? আপুকে 1.5 বছর হলো চিনি। এতদিন হলো চেনো? ওই কখনো তো বলনি। আসলে ওইভাবে পরিচিত হয়ে উঠিনি, যার কারণে বলা হয়নি। আমি যখনই অ্যাডমিশন দিতে আসি এখানে, তখন এই হোস্টেলে উঠি আপুর রুমে। তখন তো পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই আপুর সাথে তেমন কথা হতো না। তারপরে পরীক্ষা শেষে বাসায় চলে গেলাম। ঢাকার থেকে চান্স এলো, তখন আবার চলে আসলাম। এর মধ্যে খোঁজ নিয়ে দেখি আপুর রুম খালি আছে। ভাবলাম আগে থেকে একটু চেনা জানা, তাহলে সেখানে উঠি। আবার যেখানে সেখানে উঠে পড়লাম। এরপরে খুব বেশি কথা হয়নি আপুর সাথে। আপু সব সময় নীরব হয়ে থাকতো, নিজের মতো করে থাকতো। আমারও ভয় লাগতো, তাই তেমনটা মিশতাম না। এই টুকটাক কথা যেমন তেমনটাই হতো। এভাবে আরো 6 মাস কেটে গেল। তারপর আপনি হয়তো জানেন, একদিন আমার খুব জ্বর এসেছিল। রনি হয়তো আপনাকে বলেছে, সেদিন রাতে আপু সারা রাত আমার যত্ন করেছে। সেই থেকে আপুর সাথে আমার ধীরে ধীরে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। তারপরে এখানে নিয়ে আসলাম সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তুমি জানলে কিভাবে অনুর ডিভোর্স হয়ে গেছে? আপু যেটি বলছি, এটা আমি জানতাম না। আমি তো ভেবেছিলাম আপু অবিবাহিত, পড়াশোনার জন্য মনে হয় হোস্টেলে থাকে। একদিন হঠাৎ করে আমি আর আপু বের হয়েছিলাম। একটা ছেলে আপুকে ডিভোর্সি বলে। ছেলেটা ছিল আপুর এক্স হাজবেন্ড। সেই দিনই আমি জানতে পারি আপু ডিভোর্সি। তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম আপু তার পরিবারের সাথে সম্পর্ক ভালো না, তাই হোস্টেলে থাকে। আপু নাকি অনেক বড় ফ্যামিলির মেয়ে, তবুও সে তার ফ্যামিলি থেকে কোনো টাকা নেয় না চলাচলের জন্য। আপুকে শুধু দেখি তার ভাই জয় ভাইয়ের সাথে কথা বলতে, আর তার ভাবি মিম, এই দুজনের সাথেই কথা বলে। বাবা মার সাথে কখনো কথা বলতে দেখিনি আপুকে। হয়তো বাবা মার ওপরে রাগ করে আছে। একদিন জয় ভাই আপুকে অনেক টাকা পাঠিয়েছিল, প্রায় 1020 টাকা। সেদিন আপু ফোন দিয়ে জয় ভাইয়াকে অনেক কথা শুনিয়েছিল। সে নাকি টাকা নেবে না। ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল, বিদায় আমি বারান্দার থেকে সব কথা শুনতে পাই। সেদিন জয় ভাইয়া বলেছিল এটা নাকি তার ইনকাম করা টাকা। তখন আপু কিছুটা শান্ত হয়েছিল। এতটুকুই জানি, এর থেকে বেশি আর কিছু জানি না। কি কারণে ডিভোর্স হলো সেটা জানো না? না, তবে আমার মনে হয় আপুর হাজবেন্ড ভালো ছিল না। একদিন রাস্তায় অনেক সিন ক্রিয়েট করেছিল।
লোকটার চাহনি কেমন যেন ছিল। তখন বুঝতে পেরেছিলাম আপুর এক্স হাজবেন্ডের চরিত্র হয়তো কোনো সমস্যা আছে। হুম, আমি একটা প্রশ্ন করি ভাইয়া? করো। আমি তো আপনাকে কখনো আপুর সম্পর্কে কিচ্ছু বলিনি, তাহলে আপুকে আপনি কি চেনেন আগে থেকে? অবনীর কথাই ফাহিম নির্দ্বিধায় উত্তর দিল। বলতে পারো তোমার আপু আমার প্রাণ ছিল। তোমরা যেটা ভেবেছো তাই হয়তো হবে। তার মানে আপনারা আগে থেকে পরিচিত? আপনাদের মধ্যে রিলেশন ছিল? রনি যে বলতো আপনি একটা মেয়েকে ভালোবাসেন, এটাই কি সেই মেয়ে? তবে আমাদের মধ্যে কোনো প্রেম ছিল না। মানে? তোমার ছোট মাথায় এসব ঢুকবে না। তুমি আনন্দ করতে থাকো, তাহলেই হবে। রনি ওকে দিয়ে। ফাহিমের কথাই দুজনেই বের হয়ে গেল। একবার হারিয়ে ফেলেছি, দ্বিতীয়বার আর তোমাকে রাতে দেব না। আজকেই জয়ের সাথে দেখা করব। জয় আমাকে সব ইনফরমেশন দিতে পারবে। কিছু একটা ভাবতেই ফাহিম মনে মনে নিজেকে প্রশ্ন করলো, অনু কি মেনে নেবে সব? কেন মেনে নেবে না? তাকে আমি মানিয়ে নেব। আমার রুমে এসো ঐশী, তোমার সাথে কথা আছে। ভাবি দাঁড়াও, বাইরে থেকে এসেছি, ফ্রেশ হয়ে তারপর তোমার কাছে আসি, তুমি একটু ওয়েট করো। বলে ঐশী তার রুমে চলে গেল ফ্রেশ হতে। হ্যাঁ ভাবি বলো, কি বলতে চেয়েছিলে? তুমি আজকে ফাহিমের সাথে দেখা করতে গিয়েছিলে, ওকে তুমি কি বলছো? কই না তো, কিছু বলিনি তো। শোনো, এসে আমি খুব ভালো করে জানি তুমি ফাহিমকে ভালোবাসো। জানি না এটাকে ভালোবাসা বলে কি না, বলতে গেলে তুমি ফাহিমকে পছন্দ করো। এখন তুমি বলতে পারো আমি কিভাবে সবকিছু জানি? আমি আগে থেকেই তোমার ব্যবহার দেখে আন্দাজ করে ফেলেছিলাম। আর নিশ্চয়ই তো সেই দিন হয়ে গিয়েছিলাম যেদিন ফাহিম আমাকে তোমার সম্পর্কে বলেছিল। ভাবি তুমি তো সবই জানো, তাহলে তোমাকে আর আমি কি বলবো? তোমার ভাই কি একটুও বোঝে না আমি তাকে ভীষণ ভালোবাসি? দেখে এসে তুমি কিন্তু সবই জানো আমার ভাই তোমাকে পছন্দ করে না। ও কাউকে বিয়ে করার মতামতেই নেই। আমাকে না করে দিয়েছে তুমি যেন আমাকে ডিস্টার্ব না করো, এতেও খুব বিরক্ত হয়। ভাবি তুমি ভেবো না তো, ওইসব নিয়ে ভেবো না তো। তোমার ভাইকে কি করে হ্যান্ডেল করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। বলেই ঐশী রুম থেকে চলে গেল। স্যার, আপনার সাথে কে যেন দেখা করতে আসছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসেনি। উনি বলল ওনার নাম বললে নাকি আপনি তাকে চিনতে পারবেন। সন্ধ্যায় নিজের অফিস রুমে বসে কাজ করছিল জয়। এমন সময় এসে ম্যানেজার উপরিউক্ত কথা বলল। কে এসেছে? স্যার, ফাহিম নামের কয়েকজন। পাঠিয়ে দিন। জি স্যার। আসবো। জি আসতে পারেন। ফাহিম গিয়ে জয়ের সামনে রাখা চেয়ারে বসলে। জি বলেন, এত বছর পরে আপনার কেন মনে হলো যে দেখা করা দরকার? আসলে অনুর ব্যাপারে কিছু কথা বলতে আসছিলাম। হঠাৎ করে আমাদের বোনের উপরে এত দরদ কোথা থেকে আসলো? আমি আমার বোনের সম্পর্কে কোনো কিছু বলতে ইচ্ছুক নই, আপনি আসতে পারেন। দেখো, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। মাঝে মাঝে আমাদের সবার পরিস্থিতির শিকার হতে হয়, সেটা তো জানো। আমি মানছি আমি তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি, কিন্তু প্লিজ আমাকে তুমি অনু সম্পর্কে সব বলো। অনুর কেন ডিভোর্স হলো? আমি আমার বোনের সম্পর্কে কোনো কথা বলতে চাই না, ও জানলেই আমার সাথে রাগ করবে। এখানে শুধু আমি আর তুমি আছি, আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি নেই, তাই তুমি আর আমি ছাড়া এই কথা অন্য কেউ কখনোই জানবে না, যদি তুমি বা আমি কাউকে না বলি। জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে আরম্ভ করলো। সেই দিন যখন আপনাদের বাড়ি থেকে আমার বোনকে নিয়ে যাওয়া হয়, তারপর থেকে কেমন যেন পাথরের মতো হয়ে যায়। কাজী কবুল বলতে বলার সাথে সাথে কবুল বলে দেয়। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম, ভেবেছিলাম আমার বোন হয়তো কবুল বলতে চাইবে না, কিন্তু আর সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম কখন জানেন? বিদায় নেওয়ার সময়। আমার বোন আমার বাবাকে বলেছিল আজ থেকে তার কোনো মেয়ে নেই, সে আমাদের সবার কাছে মৃত। তখন আমি বুঝতে পেরেছিলাম আমার সেই ছোট্ট হাসি খুশি বোনটা হৃদয়ে প্রচুর আঘাত পেয়েছে। এই আঘাত হয়তো দেখা যায় না, যার আঘাত সেই দেখতে পারে, বুঝতে পারে। আমার বোনটা আঘাত পেয়ে পাথর হয়ে গেছে, তার এই সত্য হৃদয়টা এত আঘাত নিতে পারিনি, তাই হয়তো এমন বাবা হয়ে গেছিল সেদিন। মনে হয়েছিল কোনো কাঠের বোতল। তার উপর বউ ভাতের দিন আমরা সকলে ওর বাড়িতে গেলেও ওকে আমরা আমাদের বাড়িতে আনতে পারিনি। এভাবেই কেটে গেল 6 মাস। 6 মাস কোনো খোঁজ খবর ছিল না। বিয়ের পর একবার আমাদের বাড়িতে আসেনি, কারোর সাথে যোগাযোগ করেনি। একদিন মা খুব কান্নাকাটি করেছিল আমাকে যেতে বলে ওই বাড়িতে।
আমাকে যেতে বলো ওই বাড়িতে। আমার অনেক দেখার ইচ্ছে হলো ছোট্ট বোনটাকে। অভিমান করে আর কত, ভাবলাম বোনটার সাথে একটু দেখা করে আসি। আল্লাহ হয়তো যা করে ভালোর জন্যই করেন। সেদিন যদি আমি না যেতাম ওই বাড়িতে, তাহলে হয়তো আমার বোনটা মরে যেত। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল জয়। ফাহিমের বুকের ভিতরে ধক করে উঠল। মানে? সেদিন আমি যখন ওই বাড়িতে যাই, দেখি বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে, আরামসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে সবাই একটু চমকে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম, তবে সেসবে পাত্তা দেয়নি। যখন আমি জিজ্ঞেস করি আমার বোন কোথায়, তখন কেউ কোনো কথা বলে না, চুপচাপ থাকে। হঠাৎ শুনতে পারি কাউকে মারার শব্দ আসছে। একটু খেয়াল করে বুঝতে পারলাম আমার বোন যে রুমে থাকে সেই রুমে। আমি তো রুমের দিকে যেতে নিলেই তারা আমাকে কি বলে জানেন? বলে স্বামী স্ত্রী ব্যাপারে এর মধ্যে আমি যেন নাক না গলাই। এটা নাকি স্বাভাবিক। কারে কথা না মেনে আমি যখন দরজা ভেঙে রুমের মধ্যে ঢুকি, জানি না আমার বোনটাকে ওই কুত্তার বাচ্চা বেল দিয়ে জানোয়ারের মতো মারছিল। আমার বোন সেই সময় আমাকে শুধু একবার ভাইয়া বলে ডেকেছিল, তারপরে অজ্ঞান হয়ে গেল। সেই মুহূর্তে আমি ভেবেছিলাম আমার বোন হয়তো আমাকে শেষবারের মতো ভাইয়া বলে ডাকলো। 7 দিন টানা হসপিটাল ছিল। আমি যখন জিজ্ঞেস করেছিলাম আমাদের কিছু জানাসনি কেন, তখনও কি বলেছিল জানেন? ভাইয়া আমি তো কবেই মরে গেছি, হয়তো শুধু দাফন দেওয়া বাকি আছে আমাকে। আমি সেদিন আমার বোনের কথার কোনো উত্তর দিতে পারিনি জানেন। ওকে আমি হসপিটাল থেকে সরাসরি বাড়িতে নিয়ে আসি। এর মধ্যেই বাবা তাদের নামে কেস করে, ঝামেলা চলতে থাকে। এক পর্যায়ে আমার ওইটুকু বোন হয়ে যায় ডিভোর্সি। ডিভোর্সের পর 6টা মাস ও ডিপ্রেশন ভুগছে বলে ভুল হবে। ওর ট্রিটমেন্ট এখনও চলছে। 6 মাস কারোর সাথে কোনো কথা বলেনি। যখন একটু সুস্থ হলো, তখন শুধু আমাকে একটা কথাই বলেছিল, ভাইয়া আমাকে বাড়ি থেকে অন্য কোথাও রেখে আসবে, আমার দম বন্ধ লাগে, মনে হয় আমি মরে যাব, আমাকে একটু শান্তি মতো বাঁচতে দিবি। এরপরে ওকে রেখে আসি হোস্টেলে। ডাক্তার যখন বললো ওকে কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে, এভাবে বসে থাকলে আরও অসুস্থ হয়ে যাবে। তারপর আমি জোর করি অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য। পড়াশোনার মধ্যে ডুবে থাকলে, বাইরে মানুষের মধ্যে মিশে থাকলে হয়তো সুস্থ থাকবে। ভাগ্যক্রমে অ্যাডমিশন টেস্টে টিকে যাই। 3 বছর হয়ে গেল বাড়িতে আসে না, বাবা মায়ের সাথে কথা বলে না। ও কি বলবে? আমি নিজেও তো কথা বলি না। ও শুধু একমাত্র আমার সাথে আর মিমের সাথে কথা বলে, তাও হয়তো যদি আমি ফোন দেই তখন কথা বলে। জয়ের কথা শুনে ফাহিমের বুকের ভিতরে মনে হয় দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। তার সেই ছোট্ট ভালোবাসার মানুষটা এত কষ্ট পেয়েছে, অথচ সে কিছুই জানে না। হুট করে ফাহিম বলে উঠল, ওকে আমি বিয়ে করতে চাই। হোয়াট? আপনি কি আমার সাথে জোকস করছেন? না মানে যদি জোকস করার জন্য এসে থাকেন তাহলে দরজা খোলা আছে, চলে যেতে পারেন। আমাকে কি দেখে মনে হয় এখানে জোকস করার জন্য বসে আছি? আমি সত্যি সিরিয়াস হয়ে বলছি। আমার কথা সিরিয়াসলি নাও, আমি অন্যকে বিয়ে করতে চাই। এখানে আমি কিছু বলতে পারবো না। এটা সম্পূর্ণই আমার বোনের উপর ডিপেন্ড করবে। আমার তো মনে হয় না ও কখনোই মতামত দেবে এই বিয়েতে। এখন আপনি যদি রাজি করাতে পারেন তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ সো মাচ। তোমার বোনকে বিয়েতে রাজি করানোর দায়িত্ব আমার, আর আমি জানি ও আমাকে বিয়ে করবে। বলেই ফাহিম চলে গেল। জয় তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে চাইলেই ফাহিমকে না করে দিতে পারত, কারণ একটা অবিবাহিত ছেলে ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে এই সমাজ কখনোই ভালোভাবে নেবে না সেটা। কিন্তু সে চায় তার বোনটা একটু সুখী হোক, সে কখনোই সমাজের ধার ধারে না। আর ফাহিমকে যে খুব ভালো করেই চেনে সে, তার বোনকে রাজি করিয়ে এই ছাড়বে। আর সেটাও জানে অনু এখনো ফাহিমের উপর দুর্বল। রনি বল। আগামীকাল আমি তোকে আর অবনীকে একটা ট্রিট দিব। মানে কি বুঝলাম না, হঠাৎ করে তুই তো ভালো হয়ে গেলে কেমনে? মাগনা কোনো ট্রিট হবে না। আমার কাজটা না করে দিতে পারলে তোদের ট্রিট ক্যান্সেল। সব খুলে বল, এভাবে অর্ধেক না খুলে সম্পূর্ণ খুল তোর মুখের কথা। অবনীকে বলবি আগামীকালকে যে করেই হোক অনুকে যেন সঙ্গে নিয়ে আসে, আর নিয়ে আসতে না পারলে তোর খবর আছে। এই তো বাবাজি, যে রেখেছি ফেলেছো, বুঝতে পেরেছি আমি। আমাদের ব্যবহার করতে চাইছো। আচ্ছা ঠিক আছে, আপনি কে বলে দিবনি। আমার বন্ধুরা এতদিন পরে একটু প্রেম পাচ্ছে, যদি হেল্প না করি তাহলে কেমন করে হলো? বাজে কথা না বলে কাজে মনোযোগ দে। আপু, আগামীকাল আমরা ঘুরতে যাব সবাই মিলে, তুমিও যাবা? আমি যেতে পারবো না বোন, আমার অনেক কাজ আছে। সে খুব ভালো করেই জানে সেখানে ফাহিম আসবে, তাই না করে দিল। না সত্যি আমার যেতে ইচ্ছে করছে না, তোমরা গিয়ে ঘুরে আসো। অবনী কিছু বলল না, চুপ করে রইল। সে সকালের অপেক্ষায় আছে, জোর করে হলেও সে নিয়ে যাবে। নতুন একটা ভোর,
নতুন একটা দিন কারোর জন্য দুঃখ বয়ে আনে, আবার কারোর জন্য সুখ বয়ে আনে। আবার এই নতুন একটা দিনের শুরু হয় কারো জীবনের নব্য সূচনা, আবার কারো জীবনের অন্তিম সূচনা। ঘড়ির কাঁটাতে 10:10 অবনী বিছানার উপর বসে আছে চুপচাপ। অনুকে ঠেলে ঠুলে ওয়াশরুমে পাঠিয়েছে, তাকে আজকে নিয়ে যাবে সে, হোক সেটা পায়ে ধরে, হোক সেটা কান্নাকাটি করে। ওয়াশরুম থেকে বের হয়ে অনু বলল, আমার যেতে ইচ্ছে করছে না, তোমরা ঘুরতে যাও, আমার আজকে ভালোই লাগছে না, অন্য একদিন যাবনি। আপু তুমি যদি আজকে না যাও তাহলে আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। বলেই কাঁদো কাঁদো মুখ বানালো। অনুর আর কি করার, অগত্যা সে মনের বিরুদ্ধে জোর করে রেডি হতে লাগলো। তার জন্য একটা মেয়ে কষ্ট পাচ্ছে সেটা মেনে নিতে পারবে না সে, উপর থেকে যত কঠোরতাই দেখাক। মনের ভিতরে সে ভীষণ নরম। ঠিক 11টার সময় হোস্টেলের নিচে এসে তারা গেটের সামনে দাঁড়ালো। দেখতে পেল ব্ল্যাক কালারের একটা পার্সোনাল গাড়ি দাঁড়িয়ে। আপু চলো। গাড়ি তো আসেনি। ওই যে সামনে যে ব্ল্যাক কালারের গাড়ি দেখতে পাচ্ছ, ওইটার ভেতরে রনিরা আছে, চলো। বলেই অবনীর হাত ধরে অনুকে নিয়ে গাড়ির সামনে দাঁড়ালো। আপু তুমি সামনের সিটে বসো, আমি রনির সাথে বসি। অনুকে কিছু বলার সুযোগ না দিয়ে বসে পড়লো, পেছনের সিটে গিয়ে বসে পড়লো। ফাহিম অপর পাশের গাড়ির দরজা খুলে দিল। কিছুটা অস্বস্তি নিয়ে সামনে বসে পড়লো। গাড়ি চলছে আপন গতিতে, গাড়িতে পিনপতন নীরবতা, কেউ কারোর সাথে কথা বলছে না। অনু জানালা দিয়ে বাহিরের প্রকৃতি দেখছে। আচ্ছা আমরা কি ঘুরতে যাচ্ছি নাকি কোনো মরা বাড়ি যাচ্ছি? মনে হচ্ছে কারোর শোক দিবস পালন করা হচ্ছে। ভাই একটা গান ছাড়েন তো। অবনীর কথা মতো ফাহিম রেডিও ওপেন করতেই বেজে উঠল, इस कदर तुमसे हमको प्यार हो गया। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর তারা ঢাকার বাইরে কিছুটা গ্রাম এলাকায় একটা রিসোর্টে চলে আসলো। গাড়ি থেকে বের হয়ে সবাই আগে রেস্টুরেন্টে ঢুকলো খাবার খাওয়ার জন্য, কারণ প্রায় দুপুর 1:30 বেজে গেছে। খাওয়া দাওয়া শেষ করে রনি আর অবনী দুজনেই বাইরে বের হয়ে গেল। অন্যদিকে অনু রেস্টুরেন্ট থেকে বের হয়ে রিসোর্টের পুকুর পাড়ে গিয়ে বসলো। অন্যদিকে ফাহিম বিল পে করে এসে দেখে কেউ নেই। সবাইকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে অনুকে দেখে ধীর পায়ে অনুর পাশে গিয়ে বসলো। কতদিন পরে দেখা, তাই না? প্রায় 3.5 বছর। সময় কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না, তাই না? কেমন আছো? ভালো। এই তো, আপনি কেমন আছেন? বিয়ে করেননি এখনো? এই তো, আল্লাহ যেমন রেখেছে তেমনই আছি। কেউ একজন জীবন থেকে চলে যাওয়ার পরে আর কাউকে তেমনভাবে পছন্দ হয়নি। অবশ্যই এতে ভুলটা আমার ছিল, আমি তাকে আগলে রাখতে পারিনি। বিয়ে করে নিন, দেখবেন একাই ভালোবাসা হয়ে যাবে। আমরা যাকে একবার মন থেকে ভালোবেসে ফেলি, দ্বিতীয়বার মনে হয় না কাউকে ভালোবাসতে। তার ভাইকে দেওয়া কথা আমি রাখতে পারিনি, কিন্তু আমি আজও তাকে ভালোবাসি, কথাটা তাকে বলা হয়নি। কথা দিয়ে কথা রাখতে হয়। আপনার এই ভুলের কারণে হয়তো সে হারিয়ে গেছে। হারিয়ে গেলেও আল্লাহ হয়তো আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। আমি চাই সে আমার হোক। ফাহিমের কথা শুনে অনু কোনো কিছু না বলে সরাসরি উঠে চলে গেল সেখান থেকে। প্রায় অনেক রাতে তারা অনেক ঘোরাঘুরি করে ঢাকায় ফিরে আসলো। অনু আর অবনীকে হোস্টেলে নামিয়ে দিয়ে ফাহিম আর রনি তাদের গন্তব্যে চলে গেল। রাত প্রায় 12টা বেজেছে। ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়লো। ফোনটা হাতে নিয়ে অনুকে কল লাগালো। আজকে সে অবনীর কাছ থেকে অনুর নাম্বার নিয়েছে। টেবিলে বসে অ্যাসাইনমেন্ট শেষ করছিল। আগামীকাল ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন। হঠাৎ করে ফোন বেজে উঠতেই কিছুটা চমকে গেল। এত রাতে সাধারণত কেউ থাকে, ফোন দেওয়ার নেই। ফোনটা হাতে নিয়েই দেখলো অপরিচিত নাম্বার। সে আর ফোনটা হাতে নিল না, ওভাবেই রেখে দিল। সাধারণত সে অপরিচিত নাম্বার রিসিভ করে না। ফোন বেজে বেজে কেটে গেল। অন্যদিকে ফাহিম বেচারা টেনশনে শেষ। ফোন ধরছে না কেন, আবার ফোন দিল। এবার অনু ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ফাহিম। এতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছো না কেন? আপনার নাম্বার তো আমি চিনি না বা আমার ফোনে সেভ নেই। অপরিচিত নাম্বার বলে ধরিনি। আশা করি বুঝতে পেরেছেন। ও সরি, আমার মনেই ছিল না। তো কি করছো এখন? তার আগে বলেন আমার নাম্বার আপনি কোথায় পেলেন? আপনাকে কে দিল আমার নাম্বার? আমার আশেপাশে অনেক মানুষ আছে, তাদের থেকে নিয়েছি। আমি চাইলে তোমার থেকেও নিতে পারতাম, কিন্তু দেইনি। এত রাতে আমাকে ফোন দিবেন না। আমি তোমার কথা শুনবো কেন?
আমি আমার মন মর্জি মতো চলবো। আমার যদি ইচ্ছে হয় ফোন দেবো, ইচ্ছে না হলে দেবো না। এখন বলো কি করছো? অনু খানিকটা বিরক্তি নিয়ে বলল, যে অ্যাসাইনমেন্ট করতেছি। এত রাতে অ্যাসাইনমেন্ট করতে হবে? এতদিন কি করেছো? এখন কাজ বাদ দিয়ে ঘুমাও, তা না হলে শরীর খারাপ করবে। বেশি রাত জাগা ভালো না স্বাস্থ্যের জন্য। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার অ্যাসাইনমেন্ট প্রায় শেষের দিকে। আজকের দিনে শেষ হয়ে যেত, কিন্তু অবনী আমাকে জোর করে ঘুরতে নিয়ে গেছে। আর আমি জানি এই ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যান আপনার। তাই এখন আমাকে রাত জেগে অ্যাসাইনমেন্ট করতে হবে। রাত জাগা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা আপনাকে মনে করিয়ে দিতে হবে না। বলেই অনু ফোনটা কেটে দিল। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মনোযোগ দিল। অন্যদিকে ফাহিম ঘুমিয়ে পড়েছে, তারও অনেক কাজ আছে। সকালবেলা ভোরে ফোনের শব্দে অনুর ঘুম ভাঙলো। ফোনটা কানে নিয়ে বলল, কে বলছেন? ঘুম থেকে ওঠো, উঠে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে ভার্সিটিতে চলে যাও। দেরি হয়ে যাবে, তা না হলে। 9:30 বেজে গেছে। 10টার দিকে তোমার ক্লাস, তা না হলে ক্লাস মিস যাবে তো। অনু কিছু বলতে যাবে, তার আগেই মনে হলো 9:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে উঠে ফোনটা হাতে নিয়ে দেখলো সত্যি সত্যি 9:30 বেজে গেছে। ফাহিমের প্রশ্নের কোনো প্রতি উত্তর না করে ফোনটা কেটে দিল। কি হলো, এইভাবে মুখের উপর ফোনটা রেখে দিল কেন? তোর ফোন রেখে দেবো না? 9:30 বেজে গেছে, বেচারে রেডি হবে বাসের জন্য, নাকি তোর সাথে কথা বলবে? আসলে সত্যিই তো। ক্লাস শেষে টিউশনিগুলো করিয়ে ক্লান্ত শরীর নিয়ে হোস্টেল রুমে ঢুকলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, হয়তো আর কিছু সময় পরে মাগরিবের আজান দেবে। তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ একটা শাওয়ার নিয়ে বের হতেই আজান দিয়ে দিল। আপু খাবার খেলে না? খাবার কি দেব তোমাকে? বুয়া রান্না করে গেছে। কি রান্না করে গেছে? বড় মাছ দিয়ে কচু দিয়ে রান্না করে গেছে। ঘরে তেমন কিছু ছিল না তো, ওটাই রান্না করেছে আপু। বাজারে যাইতে হবে। ছি, খাইতে ইচ্ছে করছে না। রান্না করলো কে? খালি পেঁয়াজ দিয়ে ভুনা করতে বলতে বড় মাছ। আমি নিজেও তো ছিলাম না, তাই বুয়া কাউকে কিছু না বলে রান্না করে রেখে চলে গেছে। বুয়া কি জানে না যে আমি কচু পছন্দ করি না? তুমি খাবা ভর্তা করে, সেই জন্য আনছি। হয়তো মনে নাই বুয়ার। সমস্যা নেই আপু, তোমার জন্য তেহারি এনেছি। মানে ঠিক বুঝলাম না। তোমাকে বুঝতে হবে না, আমি দিচ্ছি, খেয়ে নাও। আগে পেট শান্তি করো। নামাজটা আগে পড়ে নেই, তারপরে না হয় খাওয়া যাবে। বলে গেল, তাড়াতাড়ি নামাজ পড়তে বসলো। নামাজ শেষ করে উঠে দেখে টেবিলের উপর তেহেরি রাখা। জিজ্ঞাসা করবে দেখলেও রুমে অবনী নেই, তাই কিছু না ভেবে চুপচাপ খাওয়া ধরলো। অবনী রুমে আসতেই বলল, টাকাটা নিয়ে নিও অবনী। কিসের টাকা নিব? তেহারি অর্ডার করেছো সেটার টাকার কথা বলতেছি। না না, তেহারির টাকা নিতে হবে কেন আপু? ওটা তো ভাইয়া পাঠিয়েছে। ভাইয়া পাঠিয়েছে মানে? ফাহিম ভাইয়া পাঠিয়েছে। উনি আমাকে ফোন করেছিলেন, তুমি ছাড়া নাকি হোস্টেলে না করতে। হঠাৎ জিজ্ঞাসা করলো তুমি এখনো কিছু খাওনি। আমি বললাম হয়তো খাইনি। হঠাৎ আমার মনে পড়লো আজকে তো কচু দিয়ে রান্না হয়েছে, তুমি তো খাবে না। সেটা বলতেই কিছুক্ষণ পরে দেখি ফুড পান্ডা থেকে অর্ডার এসেছে। পরে ভাইয়া ফোন দিয়ে বলল সেই অর্ডার করেছে তোমার জন্য, সাথে অবশ্যই আমার জন্যও করেছে। অনুর ভীষণ রাগ হলেও সে কোনো কিছু প্রকাশ করলো না, চুপচাপ খেতে আরম্ভ করলো, কারণ সে খাবার নষ্ট করা একদম পছন্দ করে না। খাবার শেষে বিছানায় বসলো, একটু রেস্ট নিয়ে তারপরে পড়তে বসবে। 11:30 দিকে টেবিলের উপরে রাখা ফোনটা বেজে উঠলো। অনু ভালো করেই বুঝতে পেরেছে এখন কে ফোন দিতে পারে। হ্যালো, কে বলছেন? কে বলছেন মানে? এখনো তুমি আমার নাম্বারটা সেভ করোনি? তাড়াতাড়ি আমার নাম্বার তুমি জান দিয়ে সেভ করবে। হোয়াট না? হ্যাঁ, আপনি কিন্তু আমার সাথে বেশি বেশি করছেন। কি বেশি বেশি করছি? কোনো কিছু বেশি বেশি করছি না, শুধু আমার বাবুর আম্মুকে একটু যত্ন নিচ্ছে। মানে? এভাবে আর কতদিন সিঙ্গেল থাকবো বলো? বিয়ে তো করতেই হবে। একা একা আর ভালো লাগে না, নিজের কাজ নিজে করতে ইচ্ছা হয় না। একটা বউ থাকলে কত ভালো হতো, দিন রাত আদর করতে পারতাম, সেই সাথে আমার খেয়াল রাখতো। তো বিয়ে করেন না, আপনাকে কে না করেছে? আমার কিছু ছেড়ে দিন দয়া করে। তোমার কথা শুনছে কে? তোমার কথা কেউ শুনবে না। আমি তো আগেই বলেছি সব আমার মর্জি মতো তো হবে।
হ্যাঁ, সব তো আপনাদের মর্জি মতোই হবে। যখন যার মন চাইবে তখন আমাকে সে সেভাবেই ব্যবহার করবে। মনে হয় আমি কারো খেলনা, হাতের পুতুল। আমাকে যে যেভাবে নাচাবে সেইভাবেই আমাকে নাচতে হবে। রেগে যাচ্ছ কেন? আমার তোমাকে প্রয়োজন। কিসের প্রয়োজন? হ্যাঁ, কোনো প্রয়োজন নেই আমার সাথে আপনার। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। কেন, দুজনের রাস্তা কি আর হতে পারে না? না, কখনোই না। আমাকে যে যেভাবে পারবেন সেইভাবে ব্যবহার করবেন, সেটা আমি এখন কখনোই হতে দিব না। এখানে আমাদের পুরনো কথা কেন বলছো? পুরনো কথা আনবো না। আর আমাদের পুরনো কথা না বলেন, আমার পুরনো কথা। কারণ আমি আপনাকে পাগলের মতো ভালোবেসে ছেঁচড়ার মতো আপনার কাছে গিয়েছিলাম। আপনি আমাকে কুত্তার মতো দাঁড়িয়ে রেখেছেন। কি বলছো? ভেবেচিন্তে কথা বলো। নিজেকে এত ছোট করছো কেন? না, কই ছোট করছি কোথায়? যেটা সত্য সেটাই তো বললাম। ফোনটা অফ করে ফেললো। ফাহিম হাজারবার চেষ্টা করেও ফোন আসলো না। যতবার ফোন করলো পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ বারবার বলে দিল, আপনি যে নাম্বারটিতে কল করছেন সেই নাম্বারটি বর্তমানে বন্ধ আছে। ফাহিমও ঘুমিয়ে পড়ল। কিভাবে অনুকে আকৃষ্ট করা যায় নিজের প্রতি সেটাই চিন্তা ভাবনা করতে লাগলো। কেটে গেল প্রায় 2 সপ্তাহের মতো। এই যে সপ্তাহ ফাহিম অনুকে সকাল বিকাল ফোন দিয়েছে। ফাহিম কথা বলেছে আর ও শুধু উত্তর দিয়েছে। আজকে সকালবেলা ফাহিম অনুকে ফোন দেয়নি। অনু প্রথমে আমলে না নিলেও কেমন যেন মনটা উসখুস করতে লাগলো। ফোন করবে কি করবে না ভাবতে ভাবতে ফাহিমের ফোনে কল দিল, কিন্তু ফোন বাজতেই কেটে গেল, রিসিভ করে না। মনটা আরো অশান্ত হয়ে গেল। কিছু কি হলো ফাহিমের? সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল তার জন্য টেনশন করতে করতে। শেষে নিজের মনের সাথে যুদ্ধ করে না পেরে অবনীকে ফোন করতে বলল, রনি কিছু জানে নাকি? রনির কাছে ফোন করেই জানতে পারলো ফাহিম অসুস্থ, তার প্রচণ্ড জ্বর এসেছে। এই কথা শোনা মাত্রই মনটা যেন আরো বেশি ছটফট হয়ে গেল ফাহিমের কাছে যাওয়ার জন্য। সমস্ত রাত পার করলো না ঘুমিয়ে। সকালবেলা উঠে অবনীকে নিয়ে ফাহিমের বাসার ঠিকানা জোগাড় করলো। ঠিকানাটা নিয়ে ফাহিমের বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। কলিং বেল বাজার শব্দ শুনে বিছানা থেকে জোর করে উঠে দরজা খুলতে চলে গেল ফাহিম। দরজা খুলতেই দেখতে পেল অনু দাঁড়িয়ে আছে। ভাই, আমার মনে হলো সে স্বপ্ন দেখছে। দরজা খুলতে এতক্ষণ সময় লাগে? সে কখন থেকে কলিং বেল বাজাচ্ছি। আমি কি স্বপ্ন দেখছি? তুমি কি সত্যি এসেছো? ফাহিমের এমন কথা শুনে অনু কিছু বিব্রত বোধ করলো। তবুও কিছু না বলে ফাহিমকে এক পাশ কাটিয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলো। দেখি আপনার এখন কেমন জ্বর আছে। বলেই ফাহিমের কপালে হাত রাখতেই বুঝতে পারলো এখন অনেক জ্বর তার শরীরে। আল্লাহ, শরীরে তো অনেক জ্বর। ওষুধ খাননি আপনি? ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি চলে এসো তো না, এখন আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। এটা কোনো মজা করার বিষয় না। বাসায় কেউ নেই, একা একা কি করছেন? আমি তো তোমাকে সেই কবে থেকে চলে আসতে বলছি এখানে। তুমি আমার কথার সিরিয়াসভাবে নিশ্চয়ই নাও না। আপনি রুমে যান, গিয়ে শুয়ে থাকুন, ভালো লাগবে। দেখি আমি রান্নাঘরে কি রান্না করা যায়। থাকি না একটু, এখানে থাকলে সমস্যা কোথায়? সমস্যা কোথাও নেই, আবার অনেক কোথাও সমস্যা আছে, বুঝলেন? আপনার রুমে গিয়ে রেস্ট নিন, আমি আপনার জন্য কিছু রান্না করে নিয়ে আসি। অগত্যা কি করার, ফাহিম রুমে গিয়ে শুয়ে পড়ল। অন্যদিকেও অনু কি রান্না করবে সেটা ভাবতে ভাবতে অনেক সময় লেগে গেল। হঠাৎ করে মনে হলো চিকেন স্যুপ রান্না করলে ভালো হয়, কারণ সাধারণত জ্বরের মুখে কোনো খাবারই ভালো লাগে না। ঝাল জিনিসের তো কোনো স্বাদই পাওয়া যায় না, মিষ্টি জিনিসটা তাও ঠিকমতো খাওয়া যায়। তাই সে তাড়াতাড়ি করে স্যুপ বানানোর জন্য সব জিনিস তৈরি করতে লাগলো। প্রায় আধা ঘন্টা পরে রান্না শেষে স্যুপ নিয়ে রুমে যেতেই দেখতে পেল ফাহিম বিছানায় শুয়ে আছে। বাটিটা সাইড টেবিলের উপরে রেখে 2-1 ডাক দিতেই বুঝতে পারলো ঘুমিয়ে আছে। অনেক ডাকাডাকির পরেও যখন উঠলো না তখন ধাক্কা দিতেই পিটপিট করে চোখ খুলল। বলো, কি বলবে? আপনার জন্য স্যুপ রেডি হয়ে গেছে, চলেন খাবেন। এখন যে ওষুধ খাবেন দেখবেন ভালো লাগবে। ফাহিম আর কথা বাড়ালো না, তার সত্যিই ভীষণ খারাপ লাগছে। তাই চুপচাপ উঠে স্যুপটা খেয়ে নিল, সাথে অনুর দেওয়ার ওষুধগুলো। আপনি থাকেন, আমি আসছি। চলে যাচ্ছ? না, আপনি ঘুমান, আমার কিছু কাজ আছে। চলে গেলে আপনাকে বলেই যাব। কিছুক্ষণ পরে হাতে একটা মাথা ব্যথা মলম নিয়ে অনু রুমে প্রবেশ করলো। দেখলো ফাহিম মাথায় হাত রেখে চুপচাপ শুয়ে আছে। হঠাৎ মাথায় কারো ঠান্ডা হাতের স্পর্শ পেতেই চোখ তুলে তাকালো। দেখলো অনু কিছু একটা মাথায় লাগিয়ে দিচ্ছে। কি করছো কি? আপনার চোখ দুটো কি লাল হয়ে আছে? দেখে তো মনে হচ্ছে মাথা প্রচন্ড ব্যথা করছে,
তাই মাথা ব্যথার জন্য মলম নিয়ে আসলাম। আপনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করুন, আমি মাথায় মালিশ করে দিচ্ছি, দেখবেন ভালো লাগবে। ফাহিম চুপচাপ চোখ বন্ধ করে নিল। সেই সাথে প্রেয়সীর হাতের স্পর্শগুলো অনুভব করতে লাগলো। তার মনে হচ্ছে অনুর হাতে মনে হয় জাদু আছে। মাথা ব্যথা ধীরে ধীরে কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ মাথা মালিশ করে দেওয়ার পরে অনু উঠে দাঁড়ালো। ফাহিমের ধীরে ধীরে শ্বাস নেওয়াই বুঝিয়ে দিচ্ছে সে গভীর ঘুমে মগ্ন। অন্যদিকে মাথা মালিশ করে দিতে দিতে তার হাত ব্যথায় অবস্থা খারাপ। হঠাৎ খেয়াল হলো ফাহিম হালকা হালকা ঘামছে। বুঝতে আর বাকি রইল না জ্বরটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই হালকা স্পিডে ফ্যান দিয়ে সে চলে গেল পড়ে থাকা কাজগুলো কমপ্লিট করতে। একে একে সব কাজ শেষ করলো। রান্না বান্না, ঘর গোছানো, ঘর মোছা, থালা বাসন পরিষ্কার করা, সবকিছু করে সোফায় বসতেই দেখতে পেল প্রায় 3টা বেজে গেছে। উঠে ফাহিমের রুমের দিকে রওনা দিল। সে কখন ঘুমিয়েছে। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাওয়াতে হবে তাকে। রুমে প্রবেশ করতেই দেখলো ফাহিম ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হচ্ছে। ও, আপনি তাহলে ঘুম থেকে উঠেছেন? আমি ভাবলাম হয়তো ওঠেননি, তাই ডাকতে আসলাম। শাওয়ার নিয়েছেন? একটু আগে ঘুম থেকে উঠে দেখি একদম ঘেমে একাকার হয়ে গেছি, তাই ভাবলাম একেবারে শাওয়ার নিয়ে করে আসি। এখন একটু ফ্রেশ লাগছে। খুব ভালো হয়েছে। শরীরে এখন জ্বর কেমন? মনে হচ্ছে জ্বর নেই, প্রিয় মানুষের সেবা পেয়ে জ্বর চলে গেছে। ফাহিমের কথাটাই অনু কিছুটা লজ্জা পেল। চলুন, খেতে চলুন। ম্যাডামের কি আমার উপর থেকে অভিমানটা কমেছে নাকি এখনো অভিমান আছে? তবে আমার কেন যেন মনে হচ্ছে ম্যাডামের অভিমান কমে গেছে, তা না হলে এতক্ষণ ম্যাডাম এখানে থাকতেন না। চলেন তো, আগে খাবার খাবেন, তারপরে বাকি সব কথা। দুজনে একসাথে খাবার টেবিলে বসতেই হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। এখন এই সময় কে আসবে? কারো তো আসার কথা না এই সময়। আচ্ছা, আপনি বসুন, আমি দেখছি কে এসেছে। অনু গিয়ে দরজা খুলে দিতেই দেখলো একটা মেয়ে। আপনি কে? অনু কি বলবে ভেবে পাচ্ছে না। ঐশী অনুকে পাত্তা না দিয়ে সরাসরি রুমের ভিতরে ঢুকে গেল। অনু দরজা বন্ধ করে ঐশীর পিছনে পিছনে আসলো। তার মনে কেমন যেন উল্টাপাল্টা চিন্তা হচ্ছে। চিন্তা করতে চাচ্ছে না, তবুও যেন চিন্তাগুলো জেঁকে ধরে সে মস্তিষ্কে। তোমার নাকি অনেক জ্বর ফাহিম, ভাবি বলল, কিন্তু ভাবির শরীরটা খুব বেশি ভালো না, তাই আমাকে পাঠিয়ে দিল। এই সময় ঐশীকে এখানে দেখে কিছুটা বিরক্ত হলেও প্রকাশ করলো না। অন্যদিকে ঐশীর কথা শুনে অনু কিছুটা নিশ্চিত হলো মেয়েটা ফাহিমের বোনের ননদ। কিন্তু তুমি করে বলছে কেন? ভদ্রতার খাতিরে বলে উঠল। ঠিক সময় এসে পড়েছে, মাত্রই আমরা খেতে বসছিলাম, চলো সবাই একসাথে খাওয়া যাক। ফাহিম কথাটা বলার ঐশী কোনো দিনই না করে বসে পড়লো খাওয়ার জন্য। যদিও সে বাড়ি থেকে খেয়ে এসেছে, তবুও বসে পড়লো। অনু তোমার সাথে ওর পরিচয় করিয়েছেন। ও হচ্ছে ঐশী আমার বড় আপুর ননদ, আর ও হচ্ছে অনু আমার স্টুডেন্ট। পরিবেশ ভালো করে বুঝতে পারবে ফাহিম ইচ্ছে করেই পরিচয়টা দিয়েছে, যাতে করে ঝামেলা না হয়। সে এখন আগের থেকে অনেক বুঝতে হয়েছে। আর কথা না বাড়িয়ে চুপচাপ সবাই খেতে বসলো। খাওয়া শেষে সব জিনিসপত্র রান্নাঘরে নিয়ে গেল। ঐশী চলে গেল ফাহিমের রুমে। ঐশীকে তার রুমে দেখে ফাহিম চুপি চুপি বের হয়ে এলো। রান্নাঘরে গিয়ে দেখলো অনু সবকিছু পরিষ্কার করছে। পিছন থেকে ফাহিম বলল, রাগ করেছো? কেন রাগ করব? এই যে ওর সামনে তোমাকে তোমার ছাত্রী হিসেবে পরিচয় করিয়ে দিলাম, আমি চাই না তোমার দিকে কেউ আঙুল তুলুক। সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি, তাই আপনাকে এটা নিয়ে বেশি ভাবতে হবে না। আমি রাগ করিনি। কিছুক্ষণ গল্প করার পরে হঠাৎ অনু বলে উঠল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা যাওয়া দরকার। দেরি হয়ে গেলে আবার সমস্যা হবে। ঐশী, তাহলে তুমিও আমার সাথে চলে যাও। সন্ধ্যা হয়ে গেছে, দুজনকে হতে একই দিকে যাবে। ফাহিমের কথা শুনে ঐশীও সম্মতি জানালো। যদিও তার যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও মুখের উপর এভাবে বললে তো না করা যায় না, তাই রাজি হয়ে গেল। ফাহিম তাদেরকে গাড়িতে উঠিয়ে দিল। মনে মনে ভয় হচ্ছে যদি দুজনের মধ্যে কোনো কথা হয়, অনু যদি আবার তাকে ভুল বুঝে। শান্তি পাচ্ছে না। প্রায় 40 মিনিট পরে ফাহিমের ফোন আসলো। হ্যালো, তুমি পৌঁছেছো? আমি রাখছি, এখন ফ্রেশ হব, ভালো লাগছে না। ফোনটা রেখে দিতেই ফাহিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনুর স্বাভাবিক কথা শুনে বুঝতে পেরেছে দুজনের মাঝে তেমন কোনো কথা হয়নি। সেদিনের পর থেকে কেটে গেছে আরো প্রায় 1 মাস। এই 1 মাসে বদলে গেছে অনেক কিছু। ফাহিম আর অনুর দুজনের সম্পর্কে উন্নতিও ঘটেছে। যদিও এখনো ভালোবাসি বলা হয়নি, তবুও দুজনের অনুভূতি বুঝতে পারে। আপনি কোথায় আছেন? এই তো তোমার হোস্টেলের নিচে পৌঁছে গেছি, নিচে চলে আসো। ফোন রেখে দিয়ে অবনীকে বলে অনু চলে গেল। সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আর আপনি এখন আসলেন? আমার তো আর মনে হচ্ছে
এক্ষুনি উড়ে চলে যাই না, আমি তো ফুপি হচ্ছি। অনুর কথা শুনে ফাহিম মুচকি হাসলো। এত তাড়াহুড়ো করা ভালো না, ইনশাল্লাহ যাবেই তো। ছেলে বাবু হলে কি নাম রাখবো? ভাইয়া আমাকে বললো আমি যেন নাম ঠিক করি আমার পছন্দ মতো। তোমার ভাইয়ের ছেলে বা মেয়ে যেটাই হোক, সেটার নাম ঠিক করার দায়িত্ব তোমার, তাই তুমি তোমার ইচ্ছা মতো নাম ঠিক করো। ঠিক আছে, আমি তাহলে কিছু আরবি সুন্দর সুন্দর নাম বের করব, সেখান থেকে যেটা পছন্দ হয় সেটাই রেখে দেব। রেখে দিও। শোনো, বলেন। আমি তো আপুদের বাসায় যাচ্ছি, তুমি তোমার বাড়িতে গিয়ে সবার সাথে সময় কাটাবে, ঠিক আছে? একা একা হোস্টেলে ফিরে যাবে না। আমি তাড়াতাড়ি ওইখান থেকে চলে আসব। যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব, বুঝতে পেরেছো? আমার জন্য ওয়েট করো। এখন আসি তাহলে। বাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। কলিং বেল বাজতেই মিম গিয়ে দরজা খুলে দিল। সাথে সাথে কেউ একজন তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কংগ্রাচুলেশন আমার বেস্ট ফ্রেন্ড, নতুন নতুন মা হওয়ার জন্য অনেক অনেক শুভকামনা। সেই সাথে আমাকে ফুপ্পি হওয়ার সুযোগ করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। হইছে, এখন ছাড়। তুই যে আসবি তোর ভাইয়াকে তো বলিসনি, ও তোকে কিছুই বলবে না। ভাইয়াকে বললে সারপ্রাইজ কেমন করে হতো? আর আজকে তো ছুটির দিন, ভাই তো বাসায় থাকবে সেটা আমি নিশ্চিত। তোর মাথায় বেশ ভালো বুদ্ধি। তোর ভাইয়ার রুমে। বৌমা, কে এসেছে? মনে হচ্ছে কেউ কথা বলছে। বলতে বলতেই ড্রয়িং রুমে এসে দেখে অনু দাঁড়িয়ে আছে। চোখ দুটো ছলছল করে ওঠে। কতদিন হলো মেয়েটাকে দেখে না। ওখানে ওভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বৌমা? ভেতরে এসে ওকে নিয়ে। কেমন আছিস মা? অনু খুব স্বাভাবিকভাবেই বলল, অনেক ভালো আছি আম্মা, আপনি? এই তো, আল্লাহ যেমন রাখছে। যাও তোমার ভাইয়ের কাছে যাও। অনু রুমে চলে গেল। কিরে, তুই এখানে? বলবি না আমাকে যে তুই আসবি? তাহলে আমি তোকে নিয়ে আসতাম। না বলে আসছি দেখি তো তোমরা সবাই সারপ্রাইজড হয়েছো, আর আমার ভাতিজা আসতে চলেছে। আমি আসবো না দেখা করতে, এটা কখনো হয়? আমার বোনটা এত খুশি কেন? কারণ তোমার বন্ধু কি হতে যাচ্ছে? না, আমার তো সেই সাথে অন্য কোনো কারণ মনে হচ্ছে। অন্য কোনো কারণ নেই ভাইয়া। বলেই অনু উঠে চলে গেল। যদি বা জয় সবকিছু জানে, মনটাকে খুশি দেখে আজ তার খুবই ভালো লাগছে। সনদ বাবা, তোমাকে আজকে দেখেছি কিছু কথা বলার কারণে। জি আন্টি, বলেন, কি বলবেন? এখানে তো সবাই উপস্থিত আছে, তাই বলছি কথাটা। তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, অন্যদিকে ঐশীর জন্য পাত্র খুঁজছে। ঐশীও নাকি তোমাকে পছন্দ করে, তাই আমরা চাইছি তোমার আর ঐশীর বিয়েটা হোক। আরিফ তার বাবার এমন কথা শুনে অবাক চোখে তাকালো। ফাহিমও কিছুটা অবাক হলো। সে সামনে বাচ্চা মেয়ে দাঁড়িয়ে থাকা বোনের দিকে তাকালো। অন্যদিকে রূপাও কিছুটা অবাক হয়েছে, কারণ সে এই বিষয়ে কিছু জানে না, তাকে জানানো হয়নি। বাবা, তুমি এগুলা কি বলছো? আমি কি তোর কথা শুনতে চেয়েছি? ফাহিম, তুমি কি বলো? আঙ্কেল, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আমার লাইফে অন্য একজন আছে, আমি তোকে ভালোবাসি, তার সাথে আমার বিয়ে, সেটা আমার বোনও জানে। আপনারা হয়তো আমাকে বলার আগে সিদ্ধান্তটা আমার বোনকে জানাননি। আমার বোনকে জানালে তাহলে আপনাদের আমার সামনে ছোট হতে হতো না। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। হোয়াট? আপনার কখন কার সাথে বিয়ে ঠিক হলো? মজা করার জায়গা পান না, তাই না? আজকে সন্ধ্যায় বিয়ে, আমার বোনও সেটা জানে। সবাই কাজী অফিসে আসবেন। রূপা শুধু ফাহিমের সাথে হ্যাঁ মেলালো। সে কিছুই বুঝতে পারছে না, তবুও মাথা নেড়ে হ্যাঁ জানালো। অন্যদিকে ঐশীর মা বাবা লজ্জায় পড়ে গেছে। আসলেই সবাইকে আগে জানানোর দরকার ছিল। হুট করে এমনটা করে নিজেরাই লজ্জা পাচ্ছে। আমি তাহলে আসি। আপু, তুইও আয় ভাইয়াকে সাথে নিয়ে। এই ফাহিম চলে গেল। ওইদিকে অনু বসে গল্প করছিল সবার সাথে বললে ভুল হবে। তার মা বাবা সেখানে থাকলেও শুধু অনুর কথা শুনছিল। মেয়েটা আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে। যাই অবশ্য সেই ব্যাপারে বলেছে ওনাদের আজকে দুপুরে অনুর স্বাভাবিক হওয়ার কারণ। তারা খুবই খুশি। হঠাৎ অনুর ফোন আসলো। হ্যালো, বলেন, আপনি কি এসেছেন? আজকে এই মুহূর্তে আমাকে তোমার বিয়ে করতে হবে। কি বলছেন? মাথাটা থেকে আপনার ঠিক আছে নাকি একেবারেই গেছে? এইভাবে বিয়ে করা যায়? বিয়ে করতে হবে মানে বিয়ে করতেই হবে। বলি ফাহিম ফোনটা রেখে দিল। অনু হালকা পাতলা কথা শুনেই সবাই বুঝতে পেরেছে কি বলেছে ও পাশ থেকে। হঠাৎ করে অনুর বাবা বলে উঠল, তুই বিয়ে করে নে মা, আমরা সবাই তোকে অনুমতি দিচ্ছি। বাবার এমন কথা শুনে অনু অবাক চোখে তার বাবার দিকে তাকিয়ে রইল।
আকাশ চৌধুরী চোখের ইশারায় সম্মতি জানালেন। 1 ঘন্টার মধ্যে কাজী অফিসে সবাই উপস্থিত। ফাহিমের বন্ধু বান্ধব, অনুর পরিবারের সবাই, ফাহিমের বোন রূপা, আরিফ। দেখতে দেখতে হুট করে বিয়েটা হয়ে গেল। অনুর কাছে কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। অনুর বাবা মা তাদের দুজনকে দোয়া করে বাসায় চলে গেল। আর বাকি সবাই ফাহিমদের নিয়ে ফাহিমের ফ্ল্যাটে চলে আসলো। ফাহিমকে আলাদা রুমে নিয়ে গেল সবাই। অনুকে রূপার একটা শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। সেই সাথে ফাহিমের মায়ের রেখে যাওয়া ছেলের বউয়ের জন্য কিছু গহনা পরিয়ে দিল। ভাই, তুই আমার আগে বিয়েটা করে নিলি, আমার বিশ্বাস হচ্ছে না। তোর বিশ্বাস করতে হবে না, এখন তুইও তাড়াতাড়ি বিয়ে করে নে। আজকে তো আমাদের ফাহিমের মনে লাড্ডু ফুটেছে, ভাবি কিন্তু অনেক লাজুক। শালা চুপ থাক, আর একটা কথা বলবি তো মাথা ফাটিয়ে দিব। ফাহিমের ধমক শুনে সবাই চুপ হয়ে গেল। অনু ফুলে সজ্জিত বিছানায় বসে আছে। হঠাৎ দরজা খোলার শব্দে ঠিকমতো বসলো। ফাহিম ধীর পায়ে গিয়ে অনুর সামনে বসলো। ধীরে ধীরে ঘুমটা সরিয়ে অনুর মায়াময়ী মুখখানি দেখে আপনা আপনি ঠোঁট দিয়ে বেরিয়ে এলো। মাশাল্লাহ, জান্নাত থেকে একটা হুর নেমে এসেছে আমার ঘরে। আমার ঘরটা সার্থক হয়েছে। তোমার ফাহিমের এমন কথায় বেচারা অনু লজ্জায় শেষ, চোখ বন্ধ করে রইল। অনেক ভালোবাসি আমার মায়াপরি। ফাহিমের মুখে ভালোবাসার কথা শুনে অনু চোখ তুলে ফাহিমের দিকে তাকালো। এত বছর পরে ফাহিম তাকে প্রথম ভালোবাসার কথা বলল। অনুর চোখ ছলছল করে উঠল। শুধু খুব ভালোবাসি মহারানী, আপনি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। বলেই আবেশে অনুর ঠোঁট দুটো আঁকড়ে ধরল, চুষে নিতে লাগলো ঠোঁটের অমৃত সুধা। অনুও সমান তালে তাল মিলাচ্ছে ফাহিমের সাথে। এক সময় দুজনে ভালোবাসার গভীরে হারিয়ে গেল। পূর্ণতা পেল দুজনের ভালোবাসা। এভাবেই পূর্ণতা পাক সকলের ভালোবাসা।